রেকর্ডিং দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা দেখো 8টি শব্দ নিয়েছি। তোমরা আগামী দিন পরীক্ষাও দেবে, ইতোমধ্যে তোমরা পড়েছো হয়তো। আজকের যে ক্লাস হবে এই ক্লাসটা তোমার আগামী দিনের পরীক্ষার ক্ষেত্রে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিতে পারে। কারণ এই ক্লাসটা হয়ে যাচ্ছে আগের দিনের পরীক্ষা, পরীক্ষা তার আগের দিনের ক্লাসের। তো যাক, সেটা যা হয় হোক, সেখানে দেখা যাবে। নির্বাচনের শক্তি তোমাদের বাড়বে। এখানে এই বিচ্ছেদ বলবে, একজন বলো কি হবে, নিয়মকে অনুসরণ করা হয়েছে। আচ্ছা, কেউ আমাকে শুনতে পাচ্ছ কি? হ্যাঁ বলো, সন্ধিটা বিচ্ছেদটা বলো এবং নিয়মটাকে বলার চেষ্টা করো সেখান থেকে। সন্ধি তো প্রত্যয়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ, সন্ধি কি মনে আছে বলো, বিচ্ছেদ কি মনে আছে? জজ জজ যোগ ন। আচ্ছা, কি হয়েছে বিচ্ছেদ নিয়মটা কি এবার? জজ হুম, বলো নিয়মটা কি? স্যার জয়ের পরে নাসিক্য ধ্বনি। নাসিক। হ্যাঁ দেখো, এখানে কিরকম সিস্টেমটা এরকম যে যে নাসিক্য ধ্বনি থাকে, এবং নাসিক্য ধ্বনি যদি থাকে তাহলে পরের বর্গ ব্যঞ্জন, পরের যে বর্গ থাকে সেই বর্গেরই নাসিক্য ব্যঞ্জনে পরিণত হয় ওই নটা। এরকম নিয়ম আমরা পড়েছিলাম। আরে কি করলাম, এই যে ইতে পরিণত হয়েছে, তার মানে তোমরা কিন্তু জ্যামিতিক পড়াকে ধারণ করতে পারোনি। নিপুণ স্যারের তো মুখস্থ থাকে না কখনো। এই চিত্র দেখেই স্যার বলে দেন যে এই ঘটনা হয়েছে এবং এই ঘটনা হলে আমরা ধরবো এটা এইভাবেই সন্ধি বিচ্ছেদ হবে। দেখছো রুলস এটা এখনো ক্লিয়ার হয়নি এই জন্য। হ্যাঁ, এখানে দন্তন আছে এবং বলছে পরে যদি নাসিক্য ব্যঞ্জন থাকে তাহলে পূর্বের যে বর্গীয় ব্যঞ্জনটা থাকে ওই বর্গেরই নাসিক্য ব্যঞ্জন হয়। জ ঝ ইয়, এরপরে ইয় হয়েছে এই জন্য। আচ্ছা যাক, আজকে আর আমি ওই বিশ্লেষণ করব না, আমি শুধু এটুকু বুঝে নিলাম যে তোমাদের যে ধারণা দিয়ে আমি পড়িয়েছিলাম হয়তো সবার সেই স্পষ্ট যে জায়গাটি সেখানে তোমরা পৌঁছানোর চেষ্টাটা বোধহয় করতে পারোনি। কালকে পরীক্ষায় সেটি আরো বেশি বোঝা যাবে। তাহলে খুদ পিপাসা একজন বলো কি হবে? প্লাস পিপাসা স্যার। বানান কি হবে? দাদা আমি কিয়দশু ধ দাদা ধয় হস। জি স্যার। ধয় হসন্ত হবে স্যার। ধয় হসন্ত হবে। খুদ, ক্ষুধা, ক্ষুধা শব্দ বলেছিলাম। জি আচ্ছা, স্যার। পরেরটা। দাদা আমি একটু ইন্টারফেয়ার করি, ওই যে যজ্ঞ যেটা এখানে হ্যাঁ। কি জজ প্লাস দন্তন্য ন এর সন্ধি বিচ্ছেদ সন্ধি যোগ করার পরে যে যজ্ঞ বানানটা হয়েছে এখানে কি বর্গীয় জ প্লাস ইও হয়েছে এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই একজন বললেন যে বুঝিনি, বুঝতে পারিনি। ও আমি বিষয়টা হচ্ছে শুনিনি। যেই বর্গের সেই বর্গের নটাই থাকবে, এটার বর্গীয় মানেটা জটা হচ্ছে কি? তালব্য বর্ণের, হ্যাঁ যে বর্গ আছে সেই বর্গেরই নাসিক্য ব্যঞ্জনে পরিণত হচ্ছে। অর্থাৎ নটা ছিল দন্ত বর্গের নাসিক্য ব্যঞ্জন, সে বর্গীয় এই তালব্য বর্গের নাসিক্য ব্যঞ্জনে পরিণত হয়েছে। এই আরেকটু বুঝিয়ে দেই, যেহেতু উনি বুঝেননি প্রথম ক্লাসে, তার মানে উনি এখনো বুঝেন নাই। আমি আরেকটু ভেঙে বুঝাই। সেটা হচ্ছে ক খ গ ঘ, এই চারটি হচ্ছে প্রথম বর্গ, ঠিক আছে? এরপরে ক খ গ ঘ এর পরে যে নাসিক্যটা, সেটার নাম কি? যে বললেন বুঝেননি, সে কি তিনি আজকে কি নতুন বললেন? এসেছে নওশাদ ভাই? সে কি নতুন এসেছে? আমি খেয়াল করিনি, কে যেন বললেন বুঝেননি। ধরেন যে আপনি যে কথা বলছেন সেগুলো তো আমাদের অনেক অনেক আগে প্রথম আলোচনা দিকের হয়ে কথা। গেছে, এগুলো হ্যাঁ। হ্যাঁ, এগুলো এদের জানা থাকার কথা যারা এটা গত এখানে আছে, ক্লাসের যদি পড়া। একেবারে নতুন না হয়। স্যার জানি স্যার। হ্যাঁ, তাহলে সমস্যা নেই। তাহলে ওই চ চ ছ জ ঝ এটা তালব্য ব্যঞ্জন, এই জন্য তালব্য নাসিক্যতে পরিণত হয়েছে জয় অর্থাৎ হতে চ গিয়ে। ছ জ ঝ এর পরে যে ইয়েটা আছে, নাসিক্যটা আছে ইয়, সেই হুম, ইয়টাতে কনভার্ট হয়ে গেছে, দন্তন্যটা কনভার্ট ইয়তে হয়ে গেছে। কনভার্ট হয়ে যজ্ঞ হয়ে গেছে, এটাই বোঝাতে এবং চেয়েছি। আমরা ওইদিকে বলেছিলাম আগের দিন লিখিত নিয়ম পড়েছি, আজকে আমি একটা জ্যামিতিক চিত্র এখানে বললাম যে দেখো এই জায়গা থেকে এই যে আসছে, তুমি এবার ওই নিয়মটাকে নিজেই তৈরি করে ফেলো রূপান্তর দেখে। তাহলে তোমার পড়াটা খাঁটি হবে, একেবারে মানে স্থিত হবে পুরোপুরি। সঞ্চয়, সংযোগ ছয়। সংযোগ চয়। অহংকার। আচ্ছা, নড়ছে না কেন এই? অহম যোগ কার। অহম যোগ কার। কার। হ্যাঁ, এটা সংবর্ধনা, এক জায়গা থেকে চলে আসছে সংযোগ নাকি? সংযোগ বর্ধনা। বর্ধনা। আচ্ছা, সম্রাট। সংযোগ রাট। সংযোগ রাট। পরেরটা এটা ভুলে গেছি স্যার। এটা ভুলে গেছে বলে।
বলো এটা কি হবে? পরিযোগ তো ইস, পরিযোগ বিসর্গ স্যার পরিযোগকার বিসর্গ হবে নাকি? বিসর্গ হতে পারে বিসর্গ হবে হতে পারে হতে কোনো পারে অর্থ কোনো না। উত্তর হবে না, হয় হবে নয় স্যার হবে না। বিসর্গ হবে না স্যার, বিসর্গ আরে হবে না। বিসর্গ আমার সন্ধি হবে। তোমাদের এখনো পড়াইনি রে বাবা, বিসর্গ সন্ধি স্যার পড়াইনি, এটা হবে কেন? পরিযোগকার, পরিযোগকার, পরিযোগকার এটি হবে, পরিযোগকার এটি হবে। এটি হ্যাঁ, এটি বিশেষ স্যার, নিয়মে বিশেষ সাধিত নিয়মে এটা ব্যঞ্জন। হয়েছে। জি স্যার, বিশেষ নিয়ম আছে। বিশেষ নিয়মে এটি। হুম, হুম। পরেরটা বনযোগপতি হস হবে কিনা? না স্যার, না স্যার হবে স্যার হবে স্যার স্যার হবে এই না নিপাতনে সিদ্ধ হবে না স্যার, এই যে নিপাতন ব সিদ্ধ। 9 হসন্ত হবে। অবশ্যই হবে। আচ্ছা, যাক, দ্বন্দ্ব সংঘাত যা আছে সব দূর হোক, আমরা আজকে অত্যন্ত সুন্দরভাবে বিসর্গ সন্ধির দিকে এগোবো। হ্যাঁ, আচ্ছা, দেখো বিষয়টি আমি মনে করি আসলে আমারই পড়া আবারও, আর তোমাদের ক্ষেত্রে বিষয় কাগজটা থাকবে, তোমরা বুঝতে চেষ্টা করবে। বিসর্গ আমরা মনে আছে একদম প্রথম দিকে বলেছিলাম, বিসর্গ থেকে এর এই যে এই হটাকে যখন অর্ধেক উচ্চারণ করা হয় সেটি এই বিসর্গের উচ্চারণ, অর্থাৎ হটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ, কিন্তু বিসর্গের উচ্চারণ যে আমরা করি সেটা অর্ধেক হয়, সেটার নাম অঘোষ হয়, অর্থাৎ বিসর্গকে অঘোষ বলা হয়। এই কথা বোধহয় তোমাদের মনে আছে। জি স্যার পদের শেষে অবস্থিত রয় হস এবং স কোন কোন ক্ষেত্রে অঘোষ ঊষ্মধ্বনি হ রূপে উচ্চারিত হয়, এই যে এই কথাই এখন বললাম, এবং এই হ কে বিসর্গ রূপে লেখা হয়। আমার মনে হয় বিসর্গটার জন্ম কোন জায়গা থেকে হয়েছে তোমরা বুঝতে পেরেছো। এইবার স্যার একটা কথা বলবো স্যার। ডেফিনেটলি বলো। স্যার নতুন বইয়ে অঘোষ আছে। হ্যাঁ, অঘোষিত। ও কে পুরোপুরি অঘোষ করেছে? হ্যাঁ একদম নতুন বইয়ে স্যার অনেকটা চেঞ্জ। নতুন বই পড়লে স্যার মাথা ঘুরে আমার। না না, টা পুরোপুরি অঘোষ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ পুরাপুরি বলছে স্যার, এখানে অঘোষ ব্যঞ্জন নতুন বই যদি থাকে দেখতে পারেন। না, আমি বুঝেছি, আমাকে আমার শিক্ষার্থীরা বেশ কিছু পেজ ওরা কপি করে পাঠিয়েছে, আমি আসলে এত ব্যস্ত বসতে পারছি না সেটা দেখে। তবে আমরা ঘোষ আর অঘোষের যে উচ্চারণ আমরা পড়ছি, যে কে যে উচ্চারণ করছি আমরা, এবং ঘোষের যে নাম আমরা করেছিলাম যে স্বরতন্ত্রী অনুরণিত বা কম্পিত হবে বাতাসের চাপের আধিক্য মহাপ্রাণে, আর এটাই যেটা তাতে কে ঘোষ আনাটা হয় না উচ্চারণে, সেটি মানে এই অঘোষ বলাটা ঠিক নয়, সেটি ঘোষই। কিন্তু স্যার নতুন বইয়ে দিছে তো। নতুন বইয়ে দিছে, হয়তো লিখছে কি আগে বুঝতে হবে, আমি দেখেনি বই নিয়ে কি কারণে তারা বলছে সেটা। আমি এখনো এটাকে ঘোষ ছাড়া অঘোষ বলতে পারছি না। এবং স্যার নতুন বইয়ে অনেকটা চেঞ্জ করছে, অনেক কিছুই যেগুলো পুরাতন বইয়ের সাথে মিলতেছে না। তোমরা অ্যানসারটা যথাসম্ভব ওই দিকে থেকেই করবে, পুরোনোর দিকে আমরা আচ্ছা স্যার। হ্যাঁ, অন্তর। আচ্ছা স্যার ঠিক আছে। দেখো অন্তর, এই যে এই টা এখানে বিসর্গে পরিণত হয়েছে। এখন প্রাতর বিসর্গে পরিণত হয়েছে, ওই যে আমরা বললাম থেকে এবং স থেকে পুনর বিসর্গ হয়েছে লেখা, এগুলো থেকে উৎপন্ন, তাই জাত, জাত নয় কিন্তু জাত। নম, এখন দেখো এইগুলো এখানে লিখে দিলাম আমরা, যে এগুলো থেকে স থেকে, তুমি এটা তো দেখেই বুঝছো, মানে স্যার লিখে দিয়েছেন তাই বুঝলাম, কিন্তু যখন আমার লেখা থাকবে না আমি কি করে বুঝতে পারবো যে শব্দটি জাত না সজাত? আমরা সেটি কিন্তু বোঝার চেষ্টা করে নেব এবং দেখবে। উদাহরণ আসুক, আমি সেখানেই তোমাদের ধরানোর চেষ্টা করে দেবো সাথে সাথেই। কিন্তু এখানে এখন আমরা বুঝতে পারলাম যে বিসর্গ দুই প্রকার, একটা জাত বিসর্গ, একটা সজাত বিসর্গ। এই আলোচনা এই পর্যন্ত, জাত এবং সজাত। তাহলে আমরা এগিয়ে যাই। দুই প্রকার বিসর্গ যদি পাই, তাহলে বিসর্গের ব্যঞ্জন বিসর্গ সন্ধির সংজ্ঞাটা দেখো কেমন আসছে, যে বিসর্গ কিন্তু থাকছে কোন জায়গায়? যোগ চিহ্নের আগে, তার সাথে স্বরধ্বনিও আসতে পারে, ব্যঞ্জন ধ্বনিও আসতে পারে। তার মানে দুই ভাবে হচ্ছে, বিসর্গের সাথে স্বর, বিসর্গের সাথে ব্যঞ্জন। যে ধ্বনি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। সুতরাং বিসর্গ সন্ধিও দুই ভাবে হয়। আমরা পড়েছিলাম ব্যঞ্জন সন্ধি কয়ভাবে হয়েছিল? তিন ভাবে স্যার। তিন ভাবে, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে, নাকি? হ্যাঁ, এবার এখানে আমরা দুই ভাবে পাচ্ছি। আমরা প্রথম ভাবটা নিয়ে কথা বলবো, কি? যোগ স্বর। দেখো
তত ত আছে, ত এর পরে বিসর্গ আছে, এই ত এর সাথে কোন ব্যঞ্জন মিশে আছে, কোন স্বরধ্বনি মিশে আছে, কেউ বলতে পারবে? অ। ত এর সাথে বিসর্গের আগের যে ত, তার সাথে কিন্তু একটা অ মিশে আছে, স্যার আর তারপরে বিসর্গ এবং তারপরে অ। এইবার এইটা বাংলা বাংলা বানানে খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো যে যদি অ বিসর্গ অ হয়, এইরকম গঠনটা যদি হয়ে বসে, অ আছে এরপরে বিসর্গ আছে তারপরে অ আছে, তাহলে ওই যে অটা পূর্বে যে অটা থাকে সে কি হয়, ওতে পরিণত ও। হয়। এই জন্য ততোধিক হয়েছে। তোমরা তপবন বানান করতে পারবে? কি বানান বলো তো? ত প ওকার বন। পয়োকার কেন হয়েছে বুঝতে পেরেছো এবার? জি স্যার, তপ যোগ বন। তাহলে এটা কোন সন্ধিযোগে গঠিত, আর কি বোঝানো লাগবে? না, বিসর্গ সন্ধি। এখন কি মানে পূর্বাপর যে বাংলা বানানের জন্য এই সন্ধি গুরুত্বপূর্ণ, আমি যে বলেছিলাম যে দেখবে যে বাংলা বানান হয়ে যাচ্ছে, তাহলে কি আর সমস্যা আছে? বোঝা গেছে কিনা? জি স্যার। এভাবে কখনো ভেবেছো নাকি? আরে না স্যার, আমরা তো আর আরে, নবম দশমে এরকমের মানে বইতে যে এত কিছু আছে, এটা নবম দশমে তো বুঝেই নাই, শুধু মুখস্থ করাইছে। না ওটা আমরাও বুঝি নাই, বলো এবার এটা কি হবে, মনোরম কি ওকার হবে কিনা? ওকার হবে। জি স্যার, নৌকার। মনোরম বানানে আর ভুল হবে? হ্যাঁ না স্যার, স্যার। ওপার হবে। না স্যার, থ্যাংক ইউ স্যার। এবার মনোযোগ দাও, একজন মনোযোগ বানান করো। ম নৌকার নো অন্তস্থ জকার গ। তাহলে ম ন একটা একটা সমস্যা হবে নাকি? না তাহলে এই যে শব্দগুলোর কথা বললাম, দেখো একটা নিয়ম পড়াতে এসে এতগুলো শব্দ নিয়ে আসলাম বানানে, তুমি এই বানানের শব্দগুলো এবার তোমার এক জায়গায় লিখে দেবো আর মুখস্থ রাখবা না, তুমি ও গঠন কিভাবে হয়েছে তুমি জানো এবং যে কোনো সময় তুমি বলতে পারবা। গঠন জানতে হবে এটাই। এইবার যদি তোমাকে বলি যে যাগ্গে এসব দরকার, তুমি কোনোদিন শোনো নাই, তুমি এবার তুমি মনোরথ শব্দটা পেয়েছো, বলো ওকার হবে কিনা? জি স্যার। হবে। ইয়েস স্যার। এই হচ্ছে ক্রিয়েটিভিটি, বোঝা গেল? এইবার বলতে চেয়েছিলাম, খেয়াল করো যে তোমাকে বলা হলো, তোমার ওই জায়গাতে আমি লিখে দেখালাম যে এটা রজাত বিসর্গ, এটা সহজাত বিসর্গ। এখন একজন একটু বলার চেষ্টা করো এই তততে যে বিসর্গটা আছে এটা কোন, কিভাবে তুমি ধরতে পারবে? অজাত বিসর্গ। এটা স না র? সজাত বিসর্গ না, রজাত বিসর্গ কোনটা? আচ্ছা ধরতে পারছো না তো, না? সজাত বিসর্গ। সজাত কেন তোমার কাছে সজাত ধরতে পারছো না? সজাত যে বলছো সে আমাকে একটু তোমার লজিকটা দেখাও যে স্যার এই লজিকে এটা সজাত বিসর্গ। উত্তর তোমার হতে পারে, আমি ধরে নিলাম হ্যাঁ তোমার উত্তর হয়েছে, কিন্তু উত্তর হয়েছে আন্দাজে না তুমি বুঝতে পেরে দিলা, সেটা একটা বিষয়। আর এটা বিসর্গ আছে আছে আর থাকুক, সব জায়গায় বিসর্গ থাকে। স্যার ক্লিয়ার না স্যার, আপনি বলেন। বিষয়টা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি আমি আছি না। দেখো পরের শব্দে আসো, পুনো যোগ আয়, বিসর্গ আর স্বর আছে। রজাত বিসর্গ স্যার। এইবার এখানে র এসেছে, খেয়াল করেছো? জি স্যার। কিন্তু এই শব্দে কি র এসেছিল? না না স্যার। স্যার। সুতরাং সন্ধিবদ্ধ করার পরে যেখানে র আসবে না, তুমি নির্দ্বিধায় মনে করে নেবে যে ওখানে ওই বিসর্গটি সহজাত বিসর্গ। কথা বোঝা গেল কিনা? জি স্যার। রয়ের স্যার হ্যাঁ? আরেকবার ক্লিয়ার করেছেন, আরেকবার বলেন স্যার। আরেকবার ক্লিয়ার করবো, এত চিত্র আঁকাই রয়েছে। দেখো প্রাতযোগ উত্থান, প্রাতর উত্থান, খেয়াল করেছো? রু হয়েছে। জি স্যার। পুনঃ যোগ উক্ত, অন্ত যোগ ধান, অন্তর্ধান। তাহলে এটা কোন জাত বিসর্গ বলো? রজাত স্যার। তুমি পরে র পেয়েছো, শব্দে পরে র চলে এসেছে, তার মানে ওই বিসর্গটি ওখানে র এরই সংক্ষিপ্ত রূপ ছিল। কিন্তু নম যোগ কার, নমস্কার। এবার কোন জাত বিসর্গ? সজাত স্যার। এইবার কথা হচ্ছে যে স্যার তত যোগ অধিকে তো কোনো বিসর্গই আসে, কোনো স বা র কিছুই আসে নাই। এবার স্যার আমি কিভাবে বুঝবো যে এটা রজাত না সহজাত? এই তো আমি তোমাদের এই সমস্যার ভিতরে ফেলেছিলাম। সেই ক্ষেত্রে আমি বলেছি যে যেখানে র আসবে না তুমি মনে করে নেবে ওটা সজাত বিসর্গই। র থাকলে র, না থাকলে স। না থাকলে স। ঠিক আছে? জি স্যার।
এবার একটা জিনিস খেয়াল করো, নিচে ফোন দেয় কে এবার এই সময়? একটা মিনিট, একটু অপরিচিত নম্বর তো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু স্যার আমি একটু ব্যস্ত আছি, আমি ক্লাসে আছি এখন। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে 10:30টার পরে। ওকে, আমি মানে খুবই ব্যস্ত। ওকে, তাহলে দেখো এবার বিসর্গ ও অভিন্ন স্বরধ্বনি, এই যে যে কথাটা, এটা আমি একেবারেই নিজে করেছি। এটা কোনো ব্যাকরণ বই এই নিয়ম নাই কিন্তু এখনো, এমন কোনো নিয়ম নেই। আমি তোমাদের জন্য এটা নিয়মের কিন্তু নম্বর দিইনি, খেয়াল করো, স্টার দেওয়া। আর আমি তোমাদের জন্য এরকম করেছি কেন বলো তো? মনে রাখার সুবিধাই। তুমি এই শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করবে এবং এভাবে মনে রাখবে। শুধু বইয়ে যে নিয়মটি দেওয়া আছে সেটা হচ্ছে কোনটা? ওইটা, বিসর্গযোগ স্বরধ্বনি তত যোগ অধিক, এটুক শুধু দেওয়া আছে। এইটাকে কিন্তু বইয়ে এই বিসর্গের সন্ধির ভিতরে দেওয়া নাই, কিন্তু এটাকে আলাদাভাবে লিখে দেওয়া আছে সন্ধির, সেখানে যেখানে লেখা আছে সেখানে সেটি ঠিক নেই। মনীষ চৌধুরী স্যারের বইয়ে যেখানে এটা লেখা আছে সেখানে সেটা ঠিক নেই, বুঝতে পারছো? এখানে এটি উপযুক্ত, কারণ এটা বিসর্গের পরে স্বরধ্বনি আছে। খেয়াল করো, আ আছে, উ আছে, রস্যু আছে, এটা কোনোভাবেই ব্যঞ্জনের উদাহরণের ভিতরে যেতে পারে না। আমার কথাটা প্রথমত বুঝতে পেরেছো কিনা? তোমাদের যত নবম দশম শ্রেণীর বই আছে, যার কাছে দেখবা এই উদাহরণগুলো সব বিসর্গ যোগ ব্যঞ্জন যেখানে হচ্ছে সেখানে দিয়ে দেওয়া। কি কারণ আছে এটার, আমি এটা বুঝে পেলাম না। বিসর্গ যোগ ব্যঞ্জন ভাবে কি এটি হয়েছে? আমাকে একটু বোঝাও তো আগে প্রথমত। না স্যার, স্বরধ্বনি। না স্যার। কোনোভাবেই হয়নি। এখন আমার তো উপায় নাই, আমি তো এত করতে পারছি না, ওটারে আমি নিয়ম আকারে তোমার কাছে এখনো চালাতে পারবো না। আরো কিছুদিন যাক, আস্তে আস্তে তখন চালানো যাবে, একটা অবস্থান সেখানে চলে আসুক। তাহলে মনে রাখার সুবিধায় আমি কিন্তু তোমাদের ওই শব্দগুলোকে এখানে নিয়ে আসলাম, এবং তা উপযুক্ত ভাবেই একটা বিশেষ নিয়মে সাধিত বিসর্গের মতন হচ্ছে এটা। আর ওই রটা আসছে রজাত বিসর্গ থেকে, এবং র এর সাথে যে স্বরটা যুক্ত হচ্ছে সেটা কি? এখানে একটু ভুল হয়েছে, বুঝছো? এটা দীর্ঘ হয়ে গিয়েছে, এটা দীর্ঘ হবে না কিন্তু, হ্যাঁ এটা হ্রস্ব হবে। হয়তো শিফট চেপে ক্লিক করা হয়েছিল, হয়তো বা হতে পারে। তাহলে এ পর্যন্ত বুঝতে পেরেছো? আমরা এবার বিসর্গযোগ ব্যঞ্জনে থাকলাম তপবনে, আর এই বিসর্গযোগ স্বরে থাকলাম ততোধিকে। ঠিক আছে, পরে যে শব্দগুলো বলেছিলাম, মনোরম, মনোরথ, যেগুলো মনোকষ্ট না, সেগুলো সব কি ছিল? বিসর্গযোগ ব্যঞ্জন ধ্বনির। এই যে দুই প্রকার ভাবে হচ্ছে, আমরা এবার এই দুই প্রকারের দ্বিতীয় প্রকার বেসিক্যালি আমাদের নিয়ম আকারে আসবে, আমরা পড়বো এবার। মিশ্রিত অ, আমার মনে হয় এটাই আর কোনো সমস্যা নাই। মিশ্রিত অ তোমরা এখন চেনো সবাই, চিনো তো? জি স্যার। ব্যঞ্জনের সাথে মিশে থাকে যে অ। এরপরে স্বজাত বিসর্গের পর ঘোষ, নাসিক্য, জরলবহ ধ্বনি থাকলে, এতগুলো ধ্বনি থাকলে কিসের পরে? বিসর্গের পরে প্রথমে অ থাকছে, দেখো অ বিসর্গ, তয়ে অ আছে, এরপরে নাসিক্য ব্যঞ্জন। কেন ইতোমধ্যে শব্দটি তৈরি হয় খেয়াল করেছো? ইতোমধ্যেতে কেন ওকার হয়, আর ইতো পূর্বেতে কেন ওকার হবে না? খেয়াল করো, ইতো যোগ পূর্ব, এখানে কি এই যে সংখ্যাগুলো দিয়ে দেওয়া আছে, এই প কি তার ভিতরে পড়ে? দেখো তো। না স্যার, প নাই। আজকে এই শব্দের বিভাজন বুঝতে পেরেছো? জি স্যার। কোনোদিন এই দুই শব্দ কিন্তু মুখস্থ রাখতে হয় শিক্ষার্থীদের, ইতোমধ্যে আর ইতোপূর্বে। আমার কোনো শিক্ষার্থীরা এগুলো এখন আর মুখস্থ রাখে না, কিন্তু আশা করি তোমরাও রাখবে না। তাহলে পরের গুলো তো আছে, তিরোধান, মনোরম, মনোযোগ, মনোহর বললাম। ইতপূর্ব তাহলে বিসর্গ সমেত থাকবে, সহ থাকবে আর কি, ইতপূর্ব। এবং বিসর্গের পরের ব্যঞ্জন কেমন উচ্চারিত হয় মনে আছে? ধ্বনির অধ্যায় পড়েছিলাম, দ্বিতীয় উচ্চারিত। গুড, ইতোমধ্যে। তাহলে হলো মিশ্রিত অয়ের পর রজাত বিসর্গ। এখানে মিশ্রিত এই মিশ্রিত এখনো বুঝতে পারোনি, তাই? এই তয়ের সাথে একটা অ মিশে আছে, স্যার অ্যাকচুয়ালি একটু আমি হ্যাঁ আমি বলছি আবারও, বুঝতে না পারলে ডেফিনেটলি সেটা আমি রেখে যাব না। নয়ের সাথে কিন্তু বলছো না, মন, ওই যে
মনো, ওখানে একটা অ মিশে আছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি একটা অধ্বনি সহকারেই কি হয়, উচ্চারিত হয়। সেই অ কে আমি বলেছি মিশ্রিত অ। বুঝতে পেরেছো? হ্যাঁ, কোনটা? কথাটা বুঝতে পারিনি। বিসর্গ চিহ্নটা আসলে কোনো মানে করে কিনা? কোন বিসর্গ চিহ্ন কোন, তোমার শব্দটি ভালো বুঝতে পারিনি আমি। আচ্ছা, স্যার নেটওয়ার্ক মনে হয় দুর্বল, এই হ্যাঁ, জন্য নেটের কথা প্রবলেমের কারণে সেটা আমার এখানে হতে পারে অথবা তোমাদের ওখানে হতে পারে। আচ্ছা দেখো, মিশ্রিত অ এর পরে রজাত বিসর্গের পর আমরা প্রথমটা পড়লাম সজাত, এবারটা পড়ছি রজাত। ওই একই কথা, তাহলে কি হয়, জাস্ট রেফ বলা হয়। আমি এই যে ধারণা, এখান থেকেই তোমাদের ওই দিকের ওই ধারণাটি দিলাম যে যদি র এসে যায় তাহলে বুঝতে হবে ওই বিসর্গটি রজাত বিসর্গ, আর যদি না আসে তাহলে বুঝতে হবে ওটা সজাত বিসর্গ। খেয়াল করো, মনোযোগ যোগ, এখানে কি র আসছে? আসে নাই। মনোহরে র আসে নাই, কোথাও র আসে নাই, সও আসে নাই, তাহলে ওটা সজাত বিসর্গ এবং ওটা রজাত বিসর্গ। স্যার বলো। আচ্ছা স্যার, যে প্রাতরাশ একটা শব্দ আছে না স্যার, এটা কি স্যার সজাত বিসর্গ সন্ধি হবে নাকি স্যার রজাত বিসর্গ সন্ধি হবে স্যার? প্রাতরাশ না না, ওইটা তো বিসর্গ সন্ধি, তারপরে হচ্ছে রজাত, সেটা পরে। প্রথমত বিসর্গ সন্ধি, প্রাত যোগ আশ, প্রাত যোগ রাস নয় কিন্তু আশ, ওই যে বিসর্গ ওইটা রতে পরিণত হচ্ছে, আর ওই আটা কার রূপে ওখানে যুক্ত হচ্ছে। তুমি জাস্ট ওই যে ওটা লেখা হয়নি, কোনটা এর আগেরটাই, এই যে পুনঃযোগ উত্থান, এখানেও প্রাতরাস, প্রাতর উত্থান লিখছি না, ওখানে প্রাতরাস লেখা যেত। কথা বুঝছো? আচ্ছা, তাহলে মনোযোগ গেল। এবার আমরা এই শব্দগুলো তো আমাদের এখন জানা আছে। অন্তর্ভুক্ত শব্দটা তোমরা খুব বানান একটু সচেতন ভাবে মনে রাখবে। এটা কিন্তু তোমরা ভুক্ত মানে তোমরা আর কি দীর্ঘকার দিয়ে বা বগিতে খাওয়া খাইয়ের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, বেশিরভাগ শিক্ষার্থীদের লেখা যায় অন্তর্ভুক্ততে, ভুক্ততে কিন্তু দীর্ঘকার হবে না। সঠিক বানানে খুবই গুরুত্বপূর্ণ, আর উপরের তো সব কয়টা সঠিক বানানোর জন্য গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ইতোপূর্বে এটা। আর এখানে যে নাসিক্য 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণ ছাড়া অতিরিক্ত বর্ণ আসলে কি একই নিয়ম হবে নাকি আলাদা কোনো নিয়ম আছে? যেমন জ, র, ল, ব, হ। হ্যাঁ, এরা এই যে মনোযোগ আসছে স্যার, এই যে ভুক্ত, তারপরে এই যে ইত, মধ্য, এই ম আছে, আবার এখানে ভ আছে, তো এখানে তো জ, র, ল, ব, হ এইরকম কোনো অর্ড নাই, কিন্তু এই নিয়মটা কি হয়েছে? না না, বলছে বিসর্গের পর ঘোষ ধ্বনি আসতে পারে, তাতে হবে। এখন ঘোষ ধ্বনি গুলো কি কি তুমি বলো তো? তৃতীয় আর চতুর্থ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ ঘোষ আসতে হবে। আবার নাসিক্য ধ্বনি যে 5টা তারা থাকলে হবে, যেমন তার মানে তৃতীয় চতুর্থ পঞ্চম। ধা, খেয়াল করো, ধাটা তো তোমার ঘোষ ধ্বনি, ঘোষ মহাপ্রাণ ছিল, এই কয়টার একটাও না, নাসিক্য বা জরলব না। ঠিক আছে, এখানে হ আসছে, এখানে এখন ঘটনা হচ্ছে যে তোমার সব কয়টা দিয়ে এখানে উদাহরণ নাই, র দিয়ে আছে, ল দিয়ে উদাহরণ নাই, আমি দিতে পারছি না কারণ ওখানে তো নাই, এরকম করে বইয়ে দিয়ে দেওয়া নাই। কিন্তু শব্দ দেখে কথাটা বুঝতে হবে, হয়তো প্রয়োগ করে যদি সামনে পড়ে যায় তাহলে বলে দিতে পারবো ও এই শব্দ তো ওই নিয়মে পড়েছে, কারণ ওখানে যে লব, জল লব, এই 4টা উষ্ম, উষ্ম শীষ, উষ্ম ঘোষ, এই যে আছে। ওকে, তাহলে এগোই আমরা। দেখো, অন্তর্গত এবং অন্তর্ধান সবই, অন্তর্বর্তী সব শব্দগুলো এখন রজাত বিসর্গ চলে এসেছে। তারপরে আমরা অ থেকে শুরু করে ওই স্বরসন্ধিতে গিয়েছিলাম, ওখানে অ এর সাথে অন্যরা, এবার রশ্মি, রশ্মির সাথে অন্যরা, এবারে রস্যু, রস্যুর সাথে অন্যরা, সেভাবে এখানেও আমরা একটু অ কে টার্গেট করে এগোবো। অ ও আ ভিন্ন, এবার খেয়াল করো, এবার অ না, অর্থাৎ বিসর্গের আগে এবার অন্য স্বর থাকবে। এই কথাটা কিন্তু প্রথমে বুঝতে হবে। পড়ার ক্ষেত্রে তোমার পড়ার ধরনটা যাবে, একটা অক্ষরও যদি পড়ো সেটার অর্থটা কি সেটা বুঝে,
সব সময়। তুমি অ আয়ের পরে অন্য স্বরটা পড়ে এসে শেষ পর্যন্ত এসে যদি কিছু না বোঝো তাহলে কিন্তু এই সময়টুকুই তোমার নষ্ট হয়ে যাবে খালি খালি। আমরা সেটি কিন্তু অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে তাহলে এবার কিন্তু বিসর্গের আগে অন্য স্বর থাকবে কি বাদে? অ আর আ বাদে। এবং তারপরে অ আ ঘোষ নাসিক্য জ র ল ব হ ধ্বনি থাকলে বিসর্গ স্থলে র বা রেফ বলা হয়। এখন এই কঠিন নিয়মটা তুমি মনে না রেখে তুমি কিন্তু নি যোগ আকার, খেয়াল করো, নিরাকার, ওই যে রস্বীকারটা রতে পরিণত হয়েছে, হয়েছে? নি যোগ জন, নির্জন, জ্যোতি যোগ ময়, জ্যোতির্ময়, এই যে রটা রেফে পরিণত হয়ে গেছে এখানে। সহজ হলো। আশি যোগ বাদ, আশীর্বাদ। এইবার নিচের শব্দগুলো খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বানানের জন্য, এত গুরুত্বপূর্ণ যা তুমি খালি ভুল করবে। দেখো দু, তার মানে এবার এই দুটা কিন্তু বিসর্গ যোগে দূর মূলত। আমি বাংলা বানান করানোর ক্ষেত্রে একটা কথা বলে দিই এখানে, যে যদি দূর শব্দ আসে খারাপ অর্থে তাহলে দয় রস্যকার হয়, আর দেখি তো র জাত বিসর্গ, সেই র জাত বিসর্গকে বিসর্গ না লিখে আমরা কি লিখেছি? র লিখেছি। আর দূর যদি দূর অর্থে আসে, হ্যাঁ, 4 কিলোমিটার দূরত্ব যেটা, তাহলে কিন্তু দীর্ঘকার হবে, মনে থাকবে এটা। তাহলে এবার বলো দুর্নীতি দীর্ঘকার হবে না রস্যকার হবে? রসুকার। দুর্নীতি নীতি এবং কর্মধারয় সমস্যা পেয়ে গেছি। দু যে যোগ, খারাপ যোগ, খারাপ সময় দুর্যোগ, হ্যাঁ, দুর্লভ। এবার যদি বলি এটি দুর্লভ, বলো রস্য হবে না দীর্ঘ হবে? রস্য। তাহলে প্রশমন কেন্দ্র যে জায়গায় লেখা আছে, বাংলাদেশের যতগুলো লেখা আছে সবগুলোতে কিন্তু ভুল লেখা আছে, দীর্ঘকার দিয়ে লেখা। এখন তুমি যদি ওইটা যে দেখে ভাবো যে স্যার কয় কি, এই জায়গায় কি ভুল লিখছে নাকি, কোনো কিছু টিকবে না। ওই জায়গায় যিনি লিখছেন উনি কিচ্ছু জানে না, এটা মনে রাখতে হবে। উনি খালি লেখার স্টাইলটা সুন্দরভাবে লিখতে পারে। আমার কথা বুঝছো? জি স্যার, ওদের গ্রামার অভাব আছে। একটা বিষয় হচ্ছে শিক্ষার্থীদের দেখা যায় এমন ভুল টুল নিয়ে আসে, অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, কয় স্যার কম্পিউটারের দোকানদার এটা দিয়ে দেবে, ইচ্ছা করে যে থাপ্পড় দিয়ে একটা, বেটা তুই করছিস মাস্টার ডিগ্রি, তুই অনার্স ডিগ্রি করছিস, তুই বেটা কম্পিউটারের দোকানদার তোরে কি করে দিয়েছে সেই বোঝা নিয়ে এখানে আসছিস। নিজে বুঝতে শিখতে হবে। তুমি যা শিখেছো তোমার সেই শেখাটা সঠিক কিনা আগে সেটি দেখবে। অন্য জায়গায় যেটা আছে তখনই তোমার শেখার জায়গা কম থাকে, তখন তুমি ওই জায়গাটা দেখে ডাইভার্ট হয়ে যাও, হায় হায় মনে হয় ভুল আছে। কিন্তু নিজের আত্মবিশ্বাসটাকে আগে গ্রো করতে হবে, মনে করতে হবে আপনাকে বড় বলে বড় সেই ভাই। কথা বলছো কিনা? বলে স্যার কি শিক্ষা দিচ্ছেন, এতদিন পরে আসলাম, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, আর আপনি আজকে কোন যে আপনাকে বড় বলে বড় সেই হয়। এটা হচ্ছে আমার মোটো। হ্যাঁ স্যার আপনার কথা ঠিক আছে স্যার। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী, নাকি শুনেছো এই বাক্য? বলো সূচ্যগ্র শব্দটি কিভাবে তৈরি হয়েছে, বানান কি হবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো কি হবে? বুঝতে পারিনি স্যার। এটা হচ্ছে সূচাগ্র, মানে সূচি যোগ অগ্র, সূচ যোগ অগ্র, এটা তাই, কিন্তু শব্দটি এটি নয়। শব্দটি সূচি মানে সূচ যোগ অগ্র। এবার বলো সন্ধি করলে কি হবে? এবার কি হবে বলো? সূচগ্র স্যার। না সূচগ্র না, এবার হবে সূচগ্র, জয় জফলা হবে, জফলা হবে তো এখানে। এই জন্য উচ্চারণটা সূচগ্র নয়, সূচগ্র। জফলা যুক্ত ব্যঞ্জন কয়বার উচ্চারিত হয়? দুইবার উচ্চারণ হয়। এই কারণে ওইভাবে চাপ দিয়ে বলেছি যে বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। কিন্তু আমাদের দুর্যোধন যারা আছে তারা সবাই কয় সূচগ্র মেদিনী, জানে না শোনে না, সাগরীটাকে টান টান বলে। শুনছো এই কথা? স্পষ্ট হতে হবে কথাবার্তা সব। আচ্ছা তাহলে এইবার তোমরা বুঝতে পারলে, আর কিন্তু বানানে কোনো ভুল হবে না। দু যেখানে থাকবে তুমি নিশ্চিত রূপে সেখানে বুঝতে হবে আগে খারাপ অর্থ আছে কিনা, দূর অর্থ আছে কিনা। জীবনানন্দ দাশ সম্পর্কে বুদ্ধদেব বসু কথা বলেছেন
যে জীবনানন্দ দাশের কবিতায় দুর্গন্ধ পাওয়া যায়। বলো এই দুর্গন্ধ বানান কি হবে? স্যার রসক। রস্যকার। এইবার দ্বারা খেয়ে গেছে, দেখছো? আল্লাহ। এই রস্যকার দুর্গন্ধ মানে তো খারাপ গন্ধ। বলছে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। দেখো সিংহল সমুদ্র থেকে নিশীথের সিংহল সমুদ্র মানে সেই শ্রীলঙ্কা, সেই সমুদ্রে চলে গেছে। আর মানে হচ্ছে দূরের গন্ধ। ও শব্দ তার এটা। দুর্গন্ধ মানে দূরের গন্ধ। এবার হ্যাঁ, আর উপরের দুর্গন্ধ মানে হচ্ছে বুঝতে পেরেছো তো? স্যার এই দুর্গন্ধ তোর সাথে মিলে যায়। না না, মিলিয়ে ফেলানোর কোনো সুযোগ নাই। তুমি আগে বুঝবে শব্দ ঠিক আছে কিনা, শব্দের অর্থটা কি হচ্ছে। শব্দের বানান একেবারে স্থিতই হতে হবে এরকম এমন কোনো কথা নাই। জি স্যার। আমার এক স্যার ওইদিন কবিতা লিখে দিচ্ছে যে নিপুণ একটু দেখেন তো ভুল আছে কিনা। তা উনি সেই কবিতার ভিতরে বিস্ময় বানান লিখেছে দন্তস্বয় মোয়া দিয়া। কথা বুঝছো? বিষময়। আমি বললাম যে স্যার আপনি এত বিষময় হয়ে উঠলেন কেন? বলছে মানে আচ্ছা না, আপনার বানান ভুল আমি সেটি বলতে পারছি না, তবে শব্দ একটা হয়েছে। কথা হচ্ছে অবদিত দন্তস্বয় মোয়া, বিস্ময় যেটা অ্যাস্টনিশড, হ্যাঁ এক্সক্লামেটরি যেটা। কথা বুঝেছো? পরে একটু ভান করতেছে। পারতপক্ষে তুমি, আমি দেখো তোমাদের এর আগেও 2-3টে শব্দ দেখিয়েছিলাম, বলেছিলাম এই শব্দ কোনোভাবেই ভুল না, কিন্তু প্রচলিত সেটি চলছে, সবাই বলে যে ভুল। মনে আছে? উপরযুক্ত দেখিয়েছিলাম, উপরোক্ত দেখিয়েছিলাম, উল্লিখিত, উল্লিখিত দেখিয়েছিলাম তো নাকি? এইটা হচ্ছে তোমাদের বাঁচতে হবে, বুঝছো? বাঁচার শিক্ষা বলে এটারে। আর ওই খালি গদ বাদাম মুখস্থ যা আছে ও শিক্ষা তো ভিন্ন শিক্ষা। আচ্ছা যাক, আমরা এবার এই শব্দগুলো বুঝে ফেললাম যে তাহলে দুর্বিসহ একটা শব্দ আছে, বানান করতে পারবা? কি? স্যার দয়রস্যু বাইরে প্রশি দুঃখ বিসর্গ সহ। কোন স? দন্তস্বর না রে বেটা, সহ। এটা মানে আমার কাছে খুব বিষের মতো হয়েছে, তাই দুর্বিসহ এটা। আচ্ছা স্যার। ঠিক আছে? আর কোনোদিন এই দুর্বিসহতে দন্তস্ব বলবো নাকি? না স্যার। এবং কোন যুগে তৈরি হয়েছে সেটা বুঝছো? জি স্যার। বিসর্গ সন্দেহ যাবে। আচ্ছা, দুর্বিপাক, দুঃ যোগ বিপাক নাকি? বিপাকে পড়া। তাহলে বিসর্গ সন্ধি কিন্তু বাংলা বানানের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, না অত্যাধিক? অত্যধিক স্যার। নাই তো? আমি এরকম শিক্ষার্থী চাই। আচ্ছা, ব্যতিক্রম ওই নিয়মের। রস্বীকারের পরে বিসর্গের পরে যদি র থাকে তাহলে বিসর্গ লোপ হয়, কারণ ওই রটা তো বিসর্গের দিকে যেতে পারছে না, কারণ র একবার আছে। এইবার ওই বিসর্গের পূর্বে যে রস্য স্বর থাকে, রস্য স্বরটির সাথে পরিচিত কিনা? রস্য স্বর মানে ছোট স্বর, আর দীর্ঘ স্বর হয়, যেমন নি কি আছে রস্বীকার, কিন্তু নীরবে নির্বিকার। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, খুবই। নিযোগ রস, নিরস, নিযোগ রোগ, নিরোগ। ও ওই দিন আমি আরো একটা শব্দ পেয়েছিলাম, আরে বাবা অসাধারণ শব্দ। এই শব্দটা এখানে যুক্ত করব, কিন্তু পরে আর বসা হয়নি। শব্দটা পেয়ে এমনি আমি বলতেছি শব্দে কি ভুল আছে, সেখানে নিরন্ধ্র রসিকার দিয়ে লেখা আছে, এখানে নিরন্ধ্র বানান ভুল আছে, নিরন্ধ্রে দন্তন্য হবে, এই দীর্ঘিকার হবে। কিভাবে বুঝতে পারলা দেখো তো? এই নিরন্ধ্র শব্দ কিন্তু কোনো বই উদাহরণ দেওয়া নাই। নিযোগ রন্ধ্র, ঠিক আছে? এবার নিরন্ধ্র মানে যেখানে কোনো ধরনের ই নাই, কোনো ফুটো ফাটা কিচ্ছু নাই, ফাঁকা নাই কোনো। আমার রন্ধ্রে রন্ধ্রে এটি প্রবেশ করেছে, এই কথা শুনেছো? অর্থাৎ চিন্তার যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেখানে যেখানে সব জায়গায় এটা শরীরের রন্ধ্রে রন্ধ্রে, মানে শরীরে একটা লোম কূপ দিয়ে ঢুকে যাওয়া সব জায়গায় এখন। তাই রন্ধ্র মানে সেটা নিরন্ধ্র। তাহলে শব্দগুলো কিন্তু পেয়েছো নাকি?
পাইছো নাকি? আমি এবার দেখো এতদিন কোনোদিনই এই কথা বলি নাই, আজকে একটা অন্য শব্দ বলি। এই শব্দকে একটু বানান করতো, কি হবে? মানে কি? নিরোধ। নিরোধ স্যার। এর মানে কি? দীর্ঘিকার হবে কিন্তু। এই নিরোধ মানে কি? কেউ নাই এখানে, কতজন? 57 জন প্রিলিমিনারির ক্যান্ডিডেট বেশি আছে। মেঘ হবে। মেঘ, গুড। মেঘ মানে হচ্ছে নিরোধ, মানে নীর মানে পানি, নীর পানি, হ্যাঁ নিরোধ। আর দ মানে দান করা। নীর দান করে যে, সে নিরোধ। এখন নিরোধ বানানে রস্বীকার হবে না দীর্ঘিকার হবে, আর বলে দিতে হবে। বিশ্লেষণটা তোমাদের থাক, আমি ওইটাকে ছাড়া আর কোনোটিকে গুরুত্ব দিই না। এবং কোন প্রাতিষ্ঠানিক যে চিন্তা ভাবনা, সেগুলো চিরন্তন নয়, আমি এটাই মনে করি। আশা করি তোমরা সেটা মনে করবে। বিসর্গের পরে অঘোষ অল্প আর মহা। তোমাদের এখন কিন্তু এই জাত পদ সব জানা আছে, খেয়াল করেছো? তালব্য ব্যঞ্জন ব্র্যাকেটে লিখে দিলাম, চ ছ থাকলে বিসর্গের স্থানে তালব্য স হয়। নি যোগ চয়, নিশ্চয়। তালব্য স কেন হয়েছে? চটা তালব্য ব্যঞ্জন। হ্যাঁ, শিরচ্ছেদ 1000 বার বানান আসছে পরীক্ষায়, সঠিক বানান। কেন তাহলে চয় ছ হয়েছে, খেয়াল করেছো? মানে এই শয় ছ কেন হয়েছে? ওই যে ওই ব্যঞ্জন সন্ধিতে একটা খেয়াল করেছিলে যে তালব্য স ছতে পরিণত হয়েছিল? বলো তো একটা শব্দ, কারণ মনে আছে নাকি? উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস, মনে আছে? এবং ছয় পরে যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্ছৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল, মনে আছে? জি স্যার। আচ্ছা, এইবার দেখো দেখো, হরি যোগ চন্দ্র। হরিশচন্দ্র কিন্তু একেবারে এই নিয়ম অনুযায়ী করা, খেয়াল করেছো? দেখো তো কোনো ধরনের সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে নাকি বলো আগে। হরি যোগ চন্দ্র, রস্বীকারের পরে বিসর্গ, তালব্য ব্যঞ্জন চ আছে। স্যার এই নিয়মেই তো। এই নিয়মেই তো। তাহলে এই হরিশচন্দ্রকে কি কোনোভাবে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলা যায়? না স্যার। এই বইতে লিখে দিচ্ছে, খবর এটা কি করে সহ্য করবা তোমরা? বিশ্লেষণ করে পড়ে নাই। আমি সমিত স্যারকে বলেছি যে স্যার একটু চেঞ্জ আমাদের আনতে হবে ভিন্ন ভিন্ন জায়গায়। বলতে এটা দেখো তাহলে কি হয়। স্যার দেখছি, এগুলো চলবে না কিন্তু, খেয়াল করেছো? হরিশচন্দ্র কিন্তু কোনোভাবেই নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি নয়, নিয়ম অনুসরণ করে পরিপূর্ণ রূপেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা। বিসর্গের পরে অঘোষ অল্প মহাপ্রাণ মূর্ধ ব্যঞ্জন যদি থাকে, মূর্ধন্য ব্যঞ্জনের কথা মনে আছে কিনা? আবার কিন্তু এক পর্যায়ে ধ্বনিতত্ত্বের সেই জায়গাগুলো করা হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? হ্যাঁ, ট ঠ ড ঢ এগুলো কিন্তু কি বলেছে? অল্প ও মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন, আর তার আগে অঘোষ শব্দটি দিয়ে দিয়েছে, খেয়াল করেছো? অর্থাৎ ঘোষের দিকে কিন্তু যাওয়া যাবে না, অর্থাৎ ড ঢর কাছে আর যাওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। ঠিক আছে? এই জায়গা থেকেই নত্ব বিধান সত্য বিধানে হয়েছে ট ঠ এর পরে মূর্ধন্য স হয়। কথা বলছো কিনা? জি স্যার, আসল কাহিনী এটা। তার মানে তোমাদের কিন্তু সত্য বিধান নত্ব বিধান এখানে কিন্তু একটা নিয়ম হয়ে গেল, বুঝতে পারছো? আর উপরে কোথায় কোন সব ব্যবহার তার জন্য একটা তালব্য সয়ের নিয়ম হয়েছে, দন্ত সয়ের নিয়মও এখানেই আসবে। দেখো তাহলে মূর্ধন্য স ব্যবহৃত হচ্ছে এখানে। আচ্ছা, এই যে ধনুষ্টঙ্কার বা নিষ্ঠুর, এরা কোন শব্দ, বাংলা না সংস্কৃত? সংস্কৃত। কারণ মূর্ধন্য সয়ের ব্যবহার সংস্কৃত শব্দ ছাড়া নাই। হ্যাঁ, জি স্যার। এবার বিসর্গের পরে অঘোষ অল্প মহাপ্রাণ দন্ত ব্যঞ্জন, সেই অঘোষ অল্প মহাপ্রাণ দন্ত বা তথ, এটা আসলে দন্ত স হয়। দুযোগ তর দুস্তর, দুযোগ স্থ দুস্থ। এইবার তোমাকে আমি একটা কথা এর আগে বলেছিলাম, আগের দিনে বোধ হয়, যে রস্যুকারের পরে
মূর্ধন্য স হয় আর অ এর পরে দন্ত স হয়, কিন্তু এখানে কি রস্যকারের পরে মূর্ধন্য স হতে পেরেছে? না। কেন? দন্ত ব্যঞ্জন আছে তাই। কি উত্তর পরিষ্কার? যে দন্ত ব্যঞ্জন যদি থাকে তাহলে তার সাথে দন্ত স, মূর্ধ ব্যঞ্জন থাকলে মূর্ধন্য স, আর তালব্য ব্যঞ্জন থাকলে তালব্য স। এই হচ্ছে এই নিয়মের একেবারে সংক্ষিপ্ত রূপায়ণ। জি স্যার। কিচ্ছু মনে রাখার দরকার নাই। যোগের পরে দন্ত ব্যঞ্জন দন্ত স, তালব্য ব্যঞ্জন তালব্য স, মূর্ধন্য ব্যঞ্জন মূর্ধন্য স। মূর্ধন্য স। আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজের নাম শুনেছো তোমরা? ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। জি স্যার। আমি তো ওখানে শিক্ষক ছিলাম, এই বিসিএস ক্যাডেট কলেজে যাওয়ার আগে ওইখানে শিক্ষক ছিলাম আর কি, 4.5 মাসের মতো পার্মানেন্টলি। ওটা ছেড়ে যখন ক্যাডেট কলেজে গেলাম, ওখানে সবাই আমার পিছনে লেগে গেল, মানে আমি প্রমাণ করছি ওই কলেজের থেকে ক্যাডেট কলেজ ভালো। কথা হচ্ছে তো, সেটা বিষয় না থাক। ওই কলেজে আমার ভাইবা যেটা হয়েছিল, আমার শ্রদ্ধেয় নমস্য ডক্টর আদিল হক স্যার ভাইবা নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন বিভাগীয় প্রধান আছেন, এবং শিক্ষা সচিব এনআই খান ছিলেন। তো ওনারা কেন জানি না, ওনাদের সম্পূর্ণ প্রভাবটা এই বিসর্গ সন্ধির উপর দিয়ে গিয়েছিল ওই দিন। কথা হচ্ছে। এবং প্রশ্ন করার আগে আমাকে জিজ্ঞেস স্যার বলে নিয়েছিলেন, আমার বিভাগের স্যার তো, বলছে নিপুণ প্রশ্ন অনেককেই করেছি, উত্তর পাইনি, তুমিও উত্তর দেবে আশা করছি না, কিন্তু জিজ্ঞেস করছি তবু। আমি বললাম যে স্যার কি বলেন, কেউ উত্তর দিয়ে যায় নাই, তাহলে আমি উত্তর দেবো। তারপরে স্যার জিজ্ঞেস করলেন একদম এই বিসর্গ সন্ধিখানে 6টা নিয়ম আছে, কোন জায়গায় কি রূপায়ণ। দেখো আমি তখন প্রিলিমিনারি একটাও রিটেন পরীক্ষা কিন্তু এখনো দিই নাই, কারণ রেসিডেন্সিয়ালে বসে আমি বিসিএস এর রিটেন দিয়েছি, উইন্স কলেজে বসে প্রিলিমিনারি দিয়েছিলাম, আর এই ক্যাডেট কলেজে যে ভাইবা দিয়েছি। কথা বলছো আমি কেমন অবস্থানে ছিলাম তখন। আমার বিসিএস এর চাকরির সাথে আমি যে আরো 3টি কলেজে চাকরি করে এসেছি তার পুরোপুরি স্মৃতি জড়িত। তারপরে বললাম, সবই বলে দিলাম, আমি তো নিশ্চিত ভাইবা দিয়ে বের হয়েছি, চাকরি হবে, ব্যাস ভালো। বিসিএস এর ভাইবার সময় স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার বিসিএস ভাইবা দিতে যাব, কোনো আছে কিনা। স্যার তখন বলেছিলেন যে তোমার ভাইবা রেসিডেন্সিয়ালে নিয়েছিলাম তো তোমার ভাইবার জন্য কে ভাইবা বোর্ডে থাকবে এই খোঁজ নিতে হবে না, তোমার ভাইবা নিয়ে যেটা বুঝেছি তাতে তোমার আটকানোর কোনো সুযোগ নেই কোথাও। দেখো একজন স্যার যদি আমাকে এই কথা বলে দেয়, সেটা হচ্ছে আমাকে স্যার বিচার করেছেন। আমিও সেই প্রত্যাশাটা করি আমার শিক্ষার্থীদের নিয়ে, যে বিচার করে আমি যেন তাকে এই ধারণাটা দিয়ে দিতে পারি যে তোমার এই চিন্তা তৈরি হয়েছে, তুমি পারবে, এভাবে যা হয়। জি স্যার। কথা হচ্ছে। এনআই খান কি তখন সচিব ছিলেন? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা সচিব ছিলেন, এবং বলেছিলেন যে আপনার স্টুডেন্ট কি বাজাচ্ছেন সেই জন্য নাকি, মানে যাতে দুর্নাম না হয়, বুঝলেন। সরাসরি স্টুডেন্টকে যদি সামনে পাওয়া যায়, শিক্ষকদের যে কেমন লাগে তোমরা বুঝতে পারবা, যদি কখনো শিক্ষক অবস্থানে সেখানে যাও আর স্টুডেন্ট তখন সামনে পাইবা দেন, যে একে আমি চাকরি, তাহলে আমার জন্য কোনো ধরনের দুর্নাম না হয় যে আমার স্টুডেন্ট আমি দিয়েছি, আমি তাকে বুঝিয়ে দিই যে না ওটা এরকম। হ্যাঁ, এই ব্যাপারটা ভিতর থেকে আসে শিক্ষকদের। তো যাক, আমাদের স্যারদের কথা মাথায় নিয়ে আমরা সামনে এগোই না। যা ভাই, এর আগে যে সংক্ষিপ্ত নিয়ম তৈরি করে দিলাম, এইবার তারই সংক্ষিপ্ত রূপায়ণ আবার খেয়াল করো, মানে আগে বড় তারপরে আবার সংক্ষিপ্ত করো। অ ধ্বনির পর স্থিত বিসর্গের পরে অঘোষ অল্প মহাপ্রাণ, এবার কণ্ঠ ওষ্ঠ ব্যঞ্জন থাকলে একবারে 2টা। একটু বুঝতে কষ্ট হচ্ছে কি? দেখো অ বিসর্গ যোগ কণ্ঠ অঘোষ, এগুলো তোমরা আগেও দেখেছো। বিসর্গ স্থলে কি হচ্ছে? দন্ত স হচ্ছে। এবার কিসের পরে? অ আর আয়ের পরে। এই জায়গা থেকেই তোমাদের সংক্ষেপে বলেছিলাম যে একটু মনে রাখবে যে অ আয়ের পরে বা আয়ের পরে দন্ত স হয়। কথা বুঝছো কিনা? মনোযোগ কামনা, মনস্কামনা, তিরোযোগ কার, তিরস্কার। খেয়াল করো, এবার কি ও কার হওয়ার সুযোগ আছে? ও কার হওয়ার সুযোগ নাই কেন? কেউ বলবেন কেন ও কার হওয়ার সুযোগ নেই? অল্প ঘোষ ঘোষ ঘোষ, অল্প মোহন না, ঘোষ অঘোষ। ওইদিকে ধ ছিল ঘোষ, মনে আছে? ঘোষ নাসিক্য এবং তুমি পড়ার সময় একটু পিছনে যাবে, কার সাথে দেখা হলো এখানে যদি কথা বলে না আসো, আবার পরে কয়েকদিন হয়তো বলে যাবে।
এমন হয় নাকি তোমার অনেক বন্ধুর সাথে অনেকদিন কথা না হলে, আরে বাবা বন্ধু নামও জিজ্ঞেস করতে আমার লজ্জা হচ্ছে, আরে বাবা নাম তো মনে নাই রে, এরকম হয় না? স্যার এখন আর হওয়ার সুযোগ নাই, কারণ এখন মেসেঞ্জার ফেসবুক তো এখন হওয়ার সুযোগ নাই, মানে ও কথা না হলেও দেখি ও তো অমুক, হ্যাঁ তাই না? এই সমস্যাটা এখন দূর হয়ে গেছে আর কি, কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু আমার সেই সমস্যা রয়েই যায়। কাজই হচ্ছে আমাদের জাবর কাটা, জাবর কাটা, এই যে জাবর কাটলাম কিন্তু, খেয়াল করেছো? পড়ার প্রধান কাজ হচ্ছে জাবর কাটা। খাওয়া, গরুর খাওয়া হজম হয় কিভাবে? জাবর কাটার মাধ্যমে। জাবর কাটার মাধ্যমে স্যার। আমার এই কথাগুলো শুনলে একটু মনে হতে পারে স্যার কয় কি এগুলো, কিন্তু স্যার আপনার সাথে সরাসরি ক্লাস দরকার ছিল। না, আমার সরাসরি ক্লাস কি হয় এর থেকে? এই যে করোনা আমাদের যে শিক্ষা দিল, এমন শিক্ষা আর জীবনে কেউ দিতে পেরেছে? সরাসরি দেখো তুমি কোথায়, অথচ কত কানেকশন আমাদের, না? মনের গতি কেউ থামাতে পারে না নাকি? এই সুতায় গাঁথা আমাদের যে মালা, এই মালায় আমরা প্রত্যেকে এক একটা ফুল হয়ে ফুটি আগে, তারপরে আমাদের সরাসরি ক্লাস ক্লাস সবকিছু হবে, দেখবা দেখা হবে, কথা হবে হয়তো বা ভাগ্যচক্রে। আমার কি ভাগ্য, ওই যে নওশাদ স্যারের সাথে একেবারে অল্প কয়েকদিনের পরিচয়, হঠাৎ করে এমনি বাগেরহাটে এসেছিলেন, দেখা হলো, আমাদের সাথে হবে। তাহলে মনস্কামনা হয়েছে। দেখো শব্দগুলোতে বোধহয় আর কোনো সমস্যা থাকার কথা নয়। পদস্খলন, স্খলন কিন্তু এটা, হ্যাঁ স্থলন নয়। এই শব্দে তোমরা ভুল করে ফেলো, স্খলন এটা। হ্যাঁ, আমরা দন্ত স এবং খ এর উচ্চারণের ওইখানে পড়েছিলাম নত্যবিধান, এই কি ধ্বনি তত্ত্বের অধ্যায়, যে স এর সাথে খ দন্ত স উচ্চারিত হয়, সেখানে স্খলন শব্দটি বলেছিলাম। তাহলে বাচস্পতি, এই কিন্তু বাগ্মী শব্দটা, এর অর্থ বাচস্পতি। তোমরা হয়তো কখনো এই বাচস্পতি শব্দটির অর্থ বিবেচনা করনি। বাগ্মী ব্যক্তি, পটু, বাকপটু যে। দেখো এই যে ভাস্কর, বাচস্পতি, এই দুই শব্দকেও নিপাতনে সিদ্ধর ওখানে লিখে দেওয়া আছে, কোনো কারণ নাই, খালি খালি লেখা একেবারে, বোঝে নাই। বাচস্পতি দেখো একেবারে ওই নিয়ম অনুযায়ী হচ্ছে কি, ক আছে, অ এবং আ আছে, অ এর পরে বিসর্গ আছে, ক আছে, বাচস্পতি। ভা, আয়ের পরে বিসর্গ এবং কি আছে, কণ্ঠ ব্যঞ্জন আছে। ভাস্কর, আস্পদ, আস্ফালন, স্নেহের আস্পদ, কোনো সমস্যা নেই, এই শব্দ এইভাবেই চলবে। এবার অভিন্ন ধ্বনির পর স্থিত বিসর্গের পরে অঘোষ অল্প, এক জায়গায় কিন্তু দুটো হয়েছে, একটা অ আ, একটা অ আ ভিন্ন। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এ কথাও কিন্তু বললাম, যদি নিয়ম মুখস্থ রাখাটা কিন্তু তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে এটাকে একটা চিত্রে পরিণত করা। সম্পাদ্য উপপাদ্য আঁকছো না জ্যামিতি পড়ার সময়, উপপাদ্য মুখস্থ করতে, কিন্তু সম্পাদ্য কি কেউ মুখস্থ করছো কোনদিন? একটু কও তো। না স্যার, না। বলে এটা পেন্সিল যার পরে যেদিক টাকা আঁকছি তা সেইটাই শুধু বর্ণনা করে লিখবো, এই তো। জি স্যার। তাই এইগুলো সবই সম্পাদ্য, আমার কাছে পড়াশোনা মাত্রই সম্পাদ্য। কথা বুঝছো? যারা বোঝে না ওরা উপপাদ্য মনে করে। আচ্ছা, তোমাকে বুঝতে হবে, নিজের ধারণা থেকে সুন্দর করে বলবে। স্যার তারপরে স্যার ভয় করে মাঝে মাঝে, যে আরে কোন কিসের নিয়মে ভয়? যদি আমি ভয় পড়ে যাই। করে একটু তো, কোনো ভয় নাই। ভয়টা হচ্ছে আগে দূর করতে হবে হবে, স্যার অবশ্যই। ভয়টা আগে দূর করতে ভয় হবে। ভয় দূর হচ্ছে স্যার, সমস্যা নেই, কিন্তু ওই অনেকগুলো নিয়ম তো দেখা যায় যে মাঝে মাঝে কোনটা এলোমেলো হয়ে যায়। আমি এই যে বাগেরহাটে থাকি, কিছু শিক্ষার্থী এখানে বাগেরহাটের মানে 2-3 জন আছে, ওরা একদিন কথা বলেছিল। তো অনেকেই কথা বলতে আসে, নানা ধরনের বুদ্ধি নিতে আসে, বা কি করে যে সিদ্ধান্ত নিতে পারছে না যে স্যার এই ক্ষেত্রে কি করব। তো তাদের মাঝ থেকে একটা জিনিস বুঝলাম, যে আমার সাথে কথা বলে নাকি তাদের ভিতরে ভিতরে একটা সাহস তৈরি হচ্ছে, যে পারবো পারবো পারবো, কিছু একটা করতে পারবো, অবশ্যই আমরা টিকে থাকতে পারবো। তো এই শিক্ষাটা যেহেতু তারা গ্রহণ করতে পেরেছে, ভালো। আমি সেখানে আরেকটা কথা বলে দিই, যে দেখো আমার সাথে কথা বলার পরে তুমি আসলে নিঃশ্বাসটা নিয়ে বুক খোলায় চলে দাও, বাতাসটা যতদিন থাকে ততদিন দৌড়াও, বেলুনের মতো ওরো, যেই বাতাস ফুস করে বের হয়ে যায় সেই বেলুনের মতো নিজে পড়ে যাও। কিন্তু এই দমটা ধরে রাখতে হবে, কথাটা বুঝছো? তোমার সফলতা কবে, তোমার কর্মের সাথে তোমার ভাগ্যের সংযোগ কোন দিন ঘটবে, ওটা আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না।
কথা বুঝছো? সুতরাং তোমাকে অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য, আর পরিশ্রম করতে হবে, আর হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। হবে আমার, এটা নিশ্চিত মাথায় রাখতে হবে, একটা কিছু হবে। কিন্তু যখনই ভাবছো হচ্ছে না কেন, কালকেই দরকার কালকেই দরকার, তখনই তুমি কিন্তু ক্রমান্বয়ে আরো বেশি ভিতরে ভিতরে কি হচ্ছে, আপসেট হয়ে যাবে। রাস্তা দিয়ে, কাদা রাস্তা দিয়ে হাঁটছো, স্যার খুব দামি কথা বলছেন, থ্যাঙ্কস। কাদা রাস্তা দিয়ে হাঁটছো নাকি কেউ? কাদার ভেতর দিয়ে হাঁটছি স্যার। সব জায়গায় রাস্তা শিক্ষা দেবে কিভাবে? হাঁটছি স্যার। রাস্তা, কাদা রাস্তা দিয়ে হাঁটার সময় যে পড়ে যায় ওর কিন্তু আবার ওঠা লাগে, তারপরে হাঁটতে হয়। খেয়াল একটু ধীরে হাঁটি, কিন্তু পড়ে না যাই। আমার কথাটা বুঝছো কিনা? জি স্যার। তারা জোরে দৌড়াইছে, তারা পুনরায় পড়ে তার ভাঙিয়ে স্যার ওটার শক্তি হয় না। আমি ওই পর্যন্ত আর যাচ্ছি না, কারণ কোমর যেন কারণ না ভাঙে। কথা পথে সামনের দিকে এগোতে পারে। কেউ আবার নৌশাদ ভাইয়ের মতন কাদা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখে। হ্যাঁ হ্যাঁ, তাও সুন্দরভাবে এগিয়ে যাবে না। দুই একজন তো এক্সেপশনাল, কিন্তু এক্সেপশনাল যারা তারা তো উদাহরণ না। নওশাদ ভাইরা তো আরো প্রতিভাবান, এনাদের ব্যাপারটা তো ভিন্ন। ঠিক আছে, আমরা যারা একেবারে আপামর জনতা, আপামর বুঝছো তো, একেবারে নিকৃষ্ট সময় পর্যন্ত, একেবারে নিম্নমান পর্যন্ত আমাদের যারা নিম্নমানের করে রেখেছে, তা আমরা সেইখান থেকে তো বাঁচার শিক্ষাটা পেতে পারি। আমাদের তো জানা উচিত যে না, আমিও মানুষ, আমারও অধিকার আছে, আমিও বাঁচতে শিখবো। সেইটা তোমরা যারা এখানে আছো, আমি তাদের জন্য আসলে সুরটা যদি তোমার ভালো লাগে গ্রহণ করো, ভালো না লাগলে আমার বাসায় বাজারে যাই। কথা বুঝছো? তাহলে এইবার দেখো, নি যোগ কর, এইবার কিন্তু মূর্ধন্য স হয়েছে। উপরে কিন্তু অ এর পরে ছিল বা আয়ের পরে ছিল, এবার কিন্তু অ ভিন্ন স্বরের পরে। তাহলে এই বহিষ্কৃত শব্দটা আমি এখন পর্যন্ত যত জায়গায় লেখা দেখছি যে ওকে বহিষ্কার করা হয়েছে, সব দন্তস্ব দিয়ে। এখন তুমি সেই জায়গা দেখে এমনি ভাববা নাকি যে স্যার আরে বাবা বহিষ্কার তো মানে ভুল করে ফেলছি। পরিষ্কার আসবে কিন্তু এটা বহিষ্কার, খেয়াল করবা। চতুষ্কোণ খেয়াল করো, তুমি মূর্ধন্য স ঠিক রাখবে, কিন্তু মূর্ধন্য ন ঠিক রাখবে না। ছয়ের পরে মূর্ধন্য আছে, তারপরে স্বরধ্বনি আছে, স কণ্ঠবর্গীয় ধ্বনি, স্বরধ্বনি বের করতে হবে। এখানে কেউ এই তিনটে শব্দ বললাম কোথায়? দেখো প্রথম এখানে মূর্ধন্য স, তারপরে ক, তারপরে ওকার। এইটা ধ্বনি, আমি তোমাদের ধ্বনি বিন্যাস, বিন্যাস কোন একবার বিশেষ পরীক্ষা এসেছিল, ধ্বনি বিন্যাস শিখিয়েছিলাম যে দেখো এখানে প্রথম মূর্ধন্য স, তারপরে ক, তারপর ওই যে যুক্ত ব্যঞ্জন শিখিয়েছিলাম না, বিশ্লেষণ মনে নাই? অক্ষর বিন্যাস। না 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 রে বাবা, অক্ষর বিন্যাস ভিন্ন জিনিস। স্যার যুক্ত বিন্যাস অক্ষর তো শিখছিলাম স্যার। যুক্তাক্ষর বিন্যাস শিখিয়েছিলাম, যে এই যে জি স্যার। অক্ষরটা কি করে বিশ্লেষণ করা হচ্ছে, এখানে কি কি আছে, এখানে তাই এইটা নত্ব বিধানের নিয়মটা খেয়াল করে। প্রথমত মূর্ধন্য স, তারপরে ক, তারপরে মূর্ধন্য ন। না এবার মনে পড়লে কাজ হবে না, এটা মনে থাকতে হবে সব সময়। আমার এক শিক্ষার্থী কুইন্স কলেজ থেকে আমার ডায়েরিতে লিখেছিল যে স্যার আপনারা বলার চেষ্টা করবো। কথা বুঝছো? মানে কি কও তো? সব সময় মনে পড়বে, বুঝো নাই? মানে ও বলা শিখছেও আমার কাছে, কাউকে ভোলার চেষ্টাতে মনে পড়ে সব সময়। এই জন্য আমি বলি যে পড়াশোনাকে বোঝার চেষ্টা করবে, খালি নত্যবিধান ভুলে যাবো, নত্যবিধান ভুলে যাবো, নত্যবিধান ভুলে যাবো, এগুলো সব সময়। তাহলে নত্যবিধান ভোলার কোনো সুযোগ থাকবে না। কথা বুঝছো? নিষ্পাপ শব্দ, নিষ্ফল, কই এগুলো কোনোটাই কিন্তু দন্তস্ব দিয়ে নয়। এর ভিতরে চতুষ্কোণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। বহিষ্কৃত, বহিষ্কৃত, বহিষ্কৃত কি আর বিসর্গ রাখবে নাকি লেখার সময়? রাখবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাহলে এগোবো। এই কয়টা হচ্ছে নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। আমাদের নিপাতন সিদ্ধ শেষ হয়ে গেল। এই কয়টা দেখো কোনো নিয়মের সাথে যায় না,
এটা নিয়মের সাথে যাচ্ছে না কেন? দেখো এখানে যাচ্ছে না, এখানে নিশিটা না হইয়া নিশাটা না থাকে নিশ হয়ে গেছে। অহর নিশা হতে পারতো, না হয় অহর নিশ হয়েছে। নাই কোনো কারণ টারণ বলতে পারবো না কিছু। এখানে অহহ হতো, তাই না? এটা তো অহহ হওয়ার কথা। জি স্যার, ওকার হয়ে না? অ এর পরে অ থাকলে ও হয় না, তা হয় নাই। জি স্যার, অহরহ হওয়ার কথা। হ্যাঁ, এটা তো পুনপি হওয়ার কথা, জি স্যার। কিন্তু পুনরপি হয়েছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখানে বিসর্গ লোপ হয় নাই, তারপরে এখানে বিসর্গ রয়ে যাচ্ছে মনকষ্ট শিরোপীড়া। এই শিরোপীড়া নিয়েই সবাই শিরচ্ছেদের সাথে ঝামেলা করে, বুঝছো? শিরোপীড়া নয় কিন্তু, শিরোপীড়া। পটা কি হবে? দীপ্ত হবে। প্রাতকাল নয়, প্রাতকাল। স্যার এখানে কি বিসর্গ উচ্চারিত হবে হয়ের মতো? শিরোহ না, পীড়া না, এরকম বিসর্গ উচ্চারিত হবে না কোথাও। বিসর্গ যদি স্যার, শেষে বিসর্গের থাকে, পরে যে বর্ণ থাকবে সেটা দ্বিতীয় বিসর্গ যদি উচ্চারণ হবে। শেষে থাকে, শোনো, বিসর্গ শেষে থাকলে উচ্চারিত হয়, কিন্তু এখন শব্দের শেষে বিসর্গ লেখা বাংলা একাডেমির বানানে নিষিদ্ধ। হ্যাঁ, বিসর্গ হচ্ছে মাঝে থাকলে পরের ব্যঞ্জনকে সে বিসর্গ কি করে দেয়? দ্বিতীয় করে দেয়। এই হলো আমাদের বিসর্গের খেলা শেষ হলো। বিসর্গ ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ হলো। এবং আগে পরে তোমরা যে সন্ধি সব পড়েছো, তার ভিতর থেকে একই সাথে তুমি শব্দ গঠন শিখেছো। নিজে লিখতে গেলে শব্দগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে এবং তার গাঠনিক বৈশিষ্ট্য দেখে সঠিক বানানটি কি হবে সেটি তোমার ধারণ করার শিক্ষাও আমি দেওয়ার চেষ্টা করেছিলাম এখানে, তাই না? অর্থাৎ এখানে আমি সব শব্দ ধরো দিতে পারি নাই, তারপরেও মোটামুটি পরীক্ষার বাজারে যেগুলো ঘুরে বেড়াই তাদের ধারণ করার চেষ্টা করেছি। আর এর বাইরে যদি নিত্য নতুন কোনো শব্দ আসে, সেটিকে কি করে তুমি কোন জাতের ভিতরে ফেলবে সে চিন্তাও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যে ও, এই শব্দ তো এইভাবে গঠিত হয়েছে। এখন সন্ধি শেষ হলো, মানে হচ্ছে বাংলা ব্যাকরণের বিরাট একটা অধ্যায় শেষ হলো। তবে ভিন্ন ভিন্ন জায়গায় আমি কিন্তু এই সন্ধির পুনরাবৃত্তি করবো। যখনই আমি কোনো শব্দের বানান দেখাবো, বলবো যে বলো কোন বিচ্ছেদের দিকে থেকে এসেছে। হ্যাঁ, কাজটা হচ্ছে ভুলে না যাওয়া। জি স্যার, তাহলে আমরা জাবর কাটতে পারবো। হ্যাঁ, গুড। তাহলে কাছে যাবে। তাহলে আমরা দেখি কি শিখলাম, আর সময় নষ্ট করবো না, কথা বলছো? পরের দিনে এ ব্যাপারে কথা হবে। দেখি কি শিখলাম হচ্ছে ক্লাসের ফিডব্যাক পরে নেওয়া। এখন আমরা বাংলা বানানের দিকে প্রবেশ করব। বাংলা বানানে যে সন্ধির সাথে সংশ্লিষ্ট, তো বাংলা বানানটা খুব অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে, ওখানে 2-3টা পার্ট কিন্তু অলরেডি আমি শেষ করে দিয়েছি তোমাদের। 2-3টা পার্ট দেখো, বাংলা বানানের এই অধ্যায়টা তোমরা কোনোদিনই পাবে না। এই দেখো, সন্ধির মাধ্যমে বানান, দেখতে পাচ্ছ? জি স্যার। ছোট দেখাচ্ছে। তারপরে এই যে প্রত্যয়ের মাধ্যমে বানান, আমরা তো প্রকৃতি প্রত্যয় যে যখন করবো তখন দেখা যাবে। বাদ বাকি দেখো, তৎসম শব্দের বানান, বাংলা বানানের রশ্মি, নত্যবিধান, সত্যবিধান। তোমরা দেখি এই জায়গাটা একটু স্ক্রিনশট দিয়ে আগে থেকে নিয়ে নাও। এখানে একই সাথে একটু নিজেদের ঝালাই করার সুযোগ পাবে যে আমি শব্দটিকে কি উচ্চারণ করব। শব্দের বানানও দিয়ে দেওয়া আছে এবং ওই শব্দটির সঠিক উচ্চারণ কি হবে তাও ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। দেখো, এই যে তৃতীয় বন্ধনী চিহ্নের ভিতরে যে অংশটুকু লেখা, এটা কিন্তু শব্দের উচ্চারণ। জি স্যার। বুঝতে পেরেছো? তা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের কিছু জায়গায় শব্দ দিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়েছো। এইটা কিন্তু আমি দিতে পারবো না, কি বলো তো, পিডিএফ ফাইল, এটা অনেক অনেক মনে হয়, এটা করতে একটু টাইমও লাগবে। আমি তোমাদের গত ক্লাসের পিডিএফ আগের দিন ভোর 6টায় দিয়েছি। মানে আমি যে আসলে কিসের ভিতরে আছি, আজকে আমার মনে হচ্ছিল আমি সবকিছু বাদ দিয়ে দেবো, এত ব্যস্ততার ভিতরে পারছি না। এখানে ওই যে শব্দ যেখানে যেখানে বলেছি সব আছে, কিন্তু উচ্চারণেও আছে আর বানানেও আছে। এই যে যতগুলো শব্দ আছে না, বানানে এখান থেকে শব্দ আসবেই, নিশ্চিত ভাবে আসবে। তোমার বাংলা বানানের নিয়ম না পড়ে তুমি খালি এই শব্দগুলো পড়লে শব্দগুচ্ছ, কোন শব্দ সঠিক, কি বানান, সবই চলে আসবে এখানে। এবং একটা এটা কিন্তু ওই অ্যালফাবেটিক্যালি এগুলো, কথা বুঝেছো?
আর যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে মনে হয় আঙুল ভুল টেপা হয়েছে তাই। যদি ভুল থাকে আমাকে জানিয়ে দেবে যে স্যার ওই জায়গাটা ভুল আছে। স্যার আপনার ওই যে বানানের গ্রুপটা তো পেলাম না। বানানের কোনটা? ওই যে আপনার একটা গ্রুপ আছে নাকি? ও বানানের গ্রুপ না, স্টুডেন্টদের। বুঝতে পারছি না, ওটাই আমি কি করে যুক্ত করব তোমার, আমি তো জানি না যে যুক্ত হতে চাই। আমি সংসপ্তক নামে একটা গ্রুপ আছে, ও সেটা স্যার আপনারা রিকোয়েস্ট দিছিলাম। ও আমি তো ওটা দেখা হয় নাই, ওই মেসেজ রিকোয়েস্ট না? জি স্যার। ওখানে ঢুকে তো দেখা হয় না সাধারণত, যদি কেউ বলে যে স্যার মেসেজ রিকোয়েস্ট দিদি নাম বলে তখন দেখা হয়। রিকোয়েস্ট মানে কি ওখানে থাকে এই। আচ্ছা দেখো, তাহলে পিডিএফ করলে মনে হয় বেটার হতো। পিডিএফ পেলে বেটার হতো। জি স্যার। ঠিক আছে, স্যার এটার পিডিএফটা দিলে ভালো হতো স্যার। ঠিক আছে দিয়ে দেবো। পিডিএফ দেখি, পিডিএফ করতে আগে কপি করে নিয়ে নিতে হবে, তারপরে পিডিএফ করতে হবে। আমরা এবার কিসে ঢুকবো বলো তো? বাংলা বানানের নিয়ম। ও এটা আমার, আচ্ছা একটু দেখি বাংলা বানানে যাওয়ার আগে তোমাদের ধারণা কি আছে বলো, কি হবে? ও এটা কি উচ্চারণের জিনিস কেন? বানান তো সঠিক দেওয়া আছে। আচ্ছা বুঝতে পেরেছি কেন বলো তো। ওই যে উচ্চারণের কোর্স পড়ানোর পরে বাংলায় প্রবেশ করতে তখন শিক্ষার্থীদের এই ধারণা নেওয়া আর কি। দেখো আগে বাংলা বানানের গুরুত্বটা বোঝো, কেন নিয়ম করতে হবে বলো। এই বাক্যের অর্থ কি দাঁড়ায়? সে পানি পান করে। এই পানি অর্থ কিন্তু হাত। জি স্যার। পান করার সুযোগ নাই না? তাহলে বাংলা বানানের নিয়ম কেন করতে হবে? বিষয়টা কি আসলে? সঠিক অর্থ প্রাপ্তি বা প্রদানের জন্য। বিজ্ঞানের বা ম্যাথের যারা আছো বা সায়েন্সের যারা, তাদের কিন্তু এই ব্যাপারটা তো বেশি কাজে লাগে না। তারা ভাবে কি যে লিখে দিলেই হয়েছে, বোঝা গেল, এটাই যথেষ্ট না? তাই যেন কখনো না হয়। আমি একদিন আমার ম্যাথের শিক্ষককে বলছি যে স্যার তাহলে কি আপনার ম্যাথের সব বই কি আমার বাংলা শিক্ষকরা লিখছে নাকি? বলছে মানে? না ওখানে তো কোনো ভাষা বোধে ভুল নাই। তাহলে ওই লোকটা জানলো, আপনি জানলেন না, তার মানে আপনি আপনার অপারগতাকে ভিন্ন জায়গা থেকে স্বীকৃতি দান করতে চাচ্ছেন, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমরা প্রত্যেকেই আমাদের যার যার নিজের চরিত্রের পক্ষে যুক্তি টানি। এটা একটা সমস্যা আমাদের, তো সেটা করবো না আমরা। আশা করি সত্য সুন্দর যেটা সেদিকে যাবো। বানান প্রবর্তনের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, সংক্ষেপে নিয়ে আসা। 36 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, 88 সালে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড, 1994 সালে বাংলা একাডেমি কি নামে প্রবর্তন করেছিল? প্রমিত বাংলা বানানের নিয়ম। মিত শব্দের অর্থ জানো? অমিত মানে কি? ওর কোনো ই নাই, মানে পরিমাপ করা যাবে না। প্রমিত মানে হচ্ছে যেটা যেটুকু দরকার পরিমাণ বোধ দিকে আছে, আর প্রকৃষ্ট রূপে মিত এটা, এটি হচ্ছে প্রমিত। অর্থাৎ যেমন দরকার সেটুকু হলেই আমাদের হচ্ছে। প্রমিত বাংলা বানানের নিয়ম আমার কাছে এর অর্থটি এরকম। বানান ভুল হওয়ার কারণ, যে জিনিসগুলো দেখো 5টা শব্দ খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু আর কিছু করার নাই না। আমি ওই সন্ধির মতো অত কথা এখানে দরকার নাই। বিভিন্ন ভাষার শব্দের প্রচলন আছে আমাদের এখানে, উচ্চ অনুসারে পড়েছিলাম, মনে আছে? হ্রস্ব দীর্ঘস্বর আছে, কোনটা হ্রস্ব হবে কোনটা দীর্ঘ হবে বুঝে পাইনি, কোনটা দীর্ঘ। একই উচ্চারণের ভিন্ন ব্যঞ্জন ধ্বনি আছে, কোনটা লিখবো বুঝে পাই না। এগুলো না থাকলে তো কোনো সমস্যা তৈরি হতো না বানানে, হতো? শব্দ গঠনের জটিলতা, তার মানে হচ্ছে প্রকৃতি প্রত্যয় সন্ধি, যে শব্দ ভিন্ন ভিন্ন রূপে গঠন হয়ে আমার মুখে অন্যরকম চলে আসে, তখনই তো ভুল হয়। শব্দের অর্থের ভিন্নতা, নীর আছে পাখির বাসা, নীর চোখের জল। একটা নীর থাকলে তো কোনো সমস্যা ছিল না, বলে খালি নীর থাকবে, তুমি পাখির বাসা অর্থে ব্যবহার করেছো বা চোখের জল অর্থে ব্যবহার করতে বুঝে নি, ওই ইসের মতো, গণিতের মতো আর কি। তাহলে বানান ভুল হওয়ার কারণগুলো কি এবার বুঝতে পেরেছো?
কি কি কারণে আমাদের বানান ভুল হতে পারে, তাহলে সেই সেই জায়গায় আমরা এবার টার্গেট করে এগোবো, ভালো করে এগো। এই পদ্ধতি তোমাদের না, ঠিক আছে? এই পদ্ধতি তোমাদের না, এই পদ্ধতি কাদের? ইন্টারের। ওদের ইন্টারেরও তো লোকজন আছে, ইন্টারেও কিন্তু পড়াই আমি অনলাইনে, কথা হচ্ছে। আমার স্টুডেন্ট এই কাছাকাছি স্টুডেন্ট তাও অনলাইনে পড়ে, কথা বুঝে দেখো, আসতে পারে বাসায় তাও অনলাইনে। একটু তোমরা খেয়াল করবে, আমি তোমাদের পড়ানোর আগে এবার নিজেদের বুঝে দেখবো যে কি অবস্থা। বলো, একজন বলো কি ভুল আছে এখানে সরস্বতীতে? তাই? একজন বলো, যে কোনো, খুব আত্মবিশ্বাসের সাথে বলো। তয় দীর্ঘিকার হবে? তুমি প্রশ্ন কেন করছো আমাকে? স্যার দীর্ঘিকারী হবে স্যার। শুধু দীর্ঘিকার হবে তাই না? না স্যার, দন্তের সাথে ব ব ওইটা হবে না, শুধু দন্তস্ব হবে। কোন ব হবে না? ওই যে দন্তস্বর সাথে যে ব সংযুক্ত। পরের ব তো দুটোতেই আছে, দন্তের সাথে দুটোতেই ব আছে। প্রথমটাই হবে না। প্রথমটাই হবে না, দেখো কেন হবে না, সেটার ধরন হচ্ছে সরস্ব। ব ফলা ব্যঞ্জনকে দীপ্ত করে, তার মানে সরস্ব, তার মানে এটাই ব হবে। সরস্বতী উচ্চারণ বানানোর জন্য যে গুরুত্বপূর্ণ, এটা বুঝেছো এবার? জি স্যার। সরস্ব, তারপরে তি। তুমি কি সরস্বতী বলছো? সরস্বতী, তার মানে পরের বতে ব্যঞ্জন, তার মানে পরের ব ফলা, পরের সব ব ফলা, ঠিক আছে? এইগুলো কিন্তু লিখিত নিয়ম না, আমি যে যা বললাম এগুলো প্র্যাকটিক্যাল, বুদ্ধিজীবী। এখানে কি সমস্যা আছে? দুইটাই দীর্ঘি। শ্মশানে কি? তালবস্য হবে স্যার। তাহলে বসায় মূর্ধন্য ষ স্যার। তারপরে মূর্ধন্য ষ ভিতরে, এটাও এটা কি? বলো। ম তয় তো সংযুক্ত। তারপর তয় তো, না স্যার, তো ম ম হবে স্যার। তুমি বলছো ম, হবে। তয় ম। আর কারো কিছু বলা আছে? তয় তো সংযুক্ত, তারপর ব ফলা। তয় তয় ব ফলা, উপরটা ব ফলা স্যার। হ্যাঁ, কারণ এটা দেখো ওই যে সন্ধির ওখানে এটা প্রকৃতি প্রত্যয় আসবে, মহৎ যোগ তয় ব ফলা প্রত্যয়, এই তো আর ওই তো মিলে তয় তো আর ওই ব নিতে চলে আসে। আর ভুল করবো নাকি? দীপিকা কি হবে? দীর্ঘিকার দুটাই। জয় জয় দীর্ঘিকার। দীর্ঘিকার। আর দুর্বিসহ তো আগেই বলেছিলাম নাকি? হ্যাঁ, এরপরে আকাঙ্ক্ষা কি হবে? বিসর্গ হওয়ার কথা স্যার। না না, বিসর্গ হবে না। ও কি হবে? হবে। শাসন কি হবে? ছয় ব। ছয় ব হবে। ছয় ব, তারপর তয় ব হবে না স্যার। তয় কি হবে? সংযুক্ত। তয় তয় সংযুক্ত না ব? না, ব হবে না। হ্যাঁ, তারপরে শাসন। তালবস্য আকার মধ্যাংশ দন্তস্ব আর শোষণ বানান কি? স্যার দন্তস্ব। শোষণ বানান কি? শোষণ ছয় বয় মূর্ধন্য ষ। তাহলে এবার বুঝছো শাসন আর শোষণের ভিতরে কত তফাৎ? জি স্যার। অনেক তফাৎ কিন্তু। বুঝলাম না, শাসনের পরে আবার প্রকৃষ্ট রূপে প্রশাসন কেন করা হলো? শাসনই তো ভালো ছিল। প্রশাসন। স্যার সাহিত্যের প্রথমে ব ফলা আসলো কেন? ও, সাহিত্যের প্রথমে বকল আসছে কেন? ওইটা হচ্ছে স্ব আয়ত্ত, নিজের আয়ত্তে, তাই সযোগ আয়ত্ত। এবার সায়ত্ত বুঝছো? এই স মানে নিজ, তাই বকলা। আর শাসন তোর সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ, অটোনোমাস, অটোনমি, সাহিত্য শাসন।
এই জন্য দেখবে কোনো কোনো প্রতিষ্ঠানকে অটোনোমাস প্রতিষ্ঠান বলা হয়, কারণ ওরা অন্যের কোনো শাসন মানে না, ওরা নিজেরাই নিজের নিয়ম কানুন নিজেরা চালু করে। ইউনিভার্সিটি গুলো। ইউনিভার্সিটি গুলো, ইয়েস। আমাদের এই বিষয়গুলোই বাংলা বানানের পড়ার ক্ষেত্রে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, 5টা বিষয়। সন্ধি আমরা অলরেডি পড়ে ফেলেছি, প্রকৃতি প্রত্যয় বাকি আছে, আর উপরের 3টা তৎসম, তদ্ভবে, অর্থাৎ বাকি যে 5টি শব্দ, 4টি শব্দ, সেটা নত্যবিধান, সত্যবিধান। নত্যবিধান সত্যবিধান একটু আমাদের সন্ধির মতন কথা বলতে হবে, কথা বুঝছো? তবে আমি কিন্তু সম্পদের কথা বলেছি, এটা মাথায় রাখবে সবসময়। একটা মাত্র শব্দ দিয়ে আমি শব্দ গাই, একটা একটা বোঝানোর চেষ্টা করব। তোমার কাজ হচ্ছে নিয়ম বুঝে তুমি শব্দ পেলেই কোন ধাঁচে পড়েছে সেটা ফেলে দেবে, যে এই একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, অনেক সময় প্রশ্নে আসে যে মানে নিয়ম কয় ভাবে গঠিত হয় বা কয় প্রকারে গঠিত হয়, মানে এভাবে যদি ভাগ আসে জিজ্ঞাসা করে, যেমন বাংলা বানানের নিয়ম কয়টি ভাবে হয় আর কি, কয় ভাবে হয়, এরকম করে যদি কোশ্চেনটা করে, সেই ক্ষেত্রে মানে কয় ভাবে, 1 ভাবে, 2 ভাবে, 5 ভাবে, না 6 ভাবে, এরকম লেখা থাকে অনেক সময় অপশন। সেই ক্ষেত্রে এই না, ধরনের বাংলা বানানোর ক্ষেত্রে এরকম কথা থাকবে না। আমি তোমাদের এই যে জায়গাটা দেখিয়েছি, এখানে ওই 5টা ভাগ তোমার বোঝার কোনো দরকার নেই। এই 5টা হচ্ছে আমি বাংলা বানানের নিয়ম এমনি থাকবে, আমি তোমাকে ভিন্ন ভিন্ন উপকরণ ব্যাকরণের বানানের সাথে কিভাবে সংশ্লিষ্ট তাই নিয়ে এসেছি, কথা বুঝছো? এটা কিন্তু এই 5 ভাবে যে বাংলা বানানের নিয়ম হচ্ছে সেটি কিন্তু নয়। জি স্যার। এটি কিন্তু চিরন্তন কোনো প্রকারভেদ নয় এখানে, হ্যাঁ। জি স্যার। শুধু এই বিষয়গুলো বাংলা, যেমন নত্যবিধান সত্যবিধান তো আলাদা টপিকই বাংলার, কিন্তু ওখান থেকে বাংলা বানান চলে আসছে। নজাত নয়ের ভুল থাকতে পারে, শয়ের ভুল থাকতে পারে, তাই ওটাকে আমরা বাংলা বানানের সাথে নিয়ে এসেছি। আদতে ওটা তো ছিল ধ্বনিতত্ত্বের একটা আলোচ্য বিষয়, নয়ের বিধান, শয়ের বিধান, সেটা ঠিক আছে। জি। আচ্ছা, এবারে পড়াটা ওই আগের মতো অতটা ব্রেনে চাপ দিতে হবে না, কথা হচ্ছে, একটু সহজ সাবলীল ভাবে এগোবে, সমস্যা নেই। আর তোমরা তো নিয়ম লিখবে পরে, সেটা যদি লিখিত পরীক্ষায় যদি টিকে যাও, টিকে যাওয়ার পরে সেটা টিকবে সেই প্রত্যাশা করছি। তারপরে এই নিয়মটা মুখস্থ শেখানো, হয়তো কখনো কোনো লিখিত প্রশ্নে, আমার এই মুহূর্তে লিখিত সিলেবাসের কথা মনে নেই, হয়তো কিছু কিছু ব্যাকরণের টপিক সেখানে লেখার জন্য আসতে পারে, একেবারে অল্প দাও। সেই ক্ষেত্রে বাংলা বানান একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য, তবে সেখানে অপপ্রয়োগ কিন্তু আসে। বাক্য থাকবে ভুল, তোমাকে শুদ্ধ করে দিতে হবে। সেখানে বাক্যান্তরও আসে, অর্থাৎ এক টাইপের বাক্য থাকবে, তোমাকে পরিবর্তন করে অন্য টাইপের বাক্যে যেতে হবে। ট্রান্সফরমেশন ইংরেজি যেটা আর কি, বাংলায় বাক্যান্তর বা রূপান্তর, বাক্য রূপান্তর, সে কথা সেখানে এসে যায়। আমরা দেখছি নিয়ম, দেখো বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ, আমরা কি করছি, তৎসম শব্দের বানানের নিয়ম যথাযথ বা অপরিবর্তিত থাকবে। তার মানে হচ্ছে ওরা যেভাবে এখানে আসছে আমরা সেইভাবে গ্রহণ করব। তবে এইবার হচ্ছে তবে, যে ওরা যেভাবে আসছে সেভাবে আমরা গ্রহণ করব, কিন্তু যদি ওই সব শব্দে এমন কথা হয়ে থাকে যে ওর রস্যি দীর্ঘ এবং রস্য দীর্ঘ দুটোই সঠিক, সে সকল শব্দের ক্ষেত্রে আমরা কেবল কি রস্যি বা রস্য বা তার কার চিহ্ন ব্যবহার করব। কার মনে আছে বোধহয়, যে স্বরের সংক্ষিপ্ত রূপ। কথাটা বুঝতে পেরেছো কিনা? এইসব শব্দের ক্ষেত্রে কিন্তু দীর্ঘিকারটি ভুল, সে কথা আমরা বাংলার বিবেচনায় ধরব, কিন্তু শব্দটি কিন্তু ভুল নয়। কথাটা বুঝতে পেরেছো? দুইভাবেই শুদ্ধ, কিন্তু আমরা লিখবো রস্যিকার দিয়ে। হ্যাঁ বলো। দুটোই সঠিক, কিন্তু আমরা বাংলায় লেখার জন্য পদবী লিখবো। এখন খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ দেখবা, তোমরা প্রাইমারিতে দেখে আসছো বা বইও দেখেছো যে শ্রেণী বানান দীর্ঘিকার দিয়ে লেখা হতো, মনে আছে? জি স্যার। মুদ্রণ নয় দীর্ঘ, কিন্তু এখন সব জায়গায় রস্যিকার হয়েছে, মানে হচ্ছে এই রস্যিকার দীর্ঘিকার এখানে উভয় সঠিক, কিন্তু আমরা ওই যে গ্রহণ করব রস্যিকারটা। তার মানে এক অর্থে দীর্ঘিকারেরটা তোমাদের কাছে কি ভুল। কথা বুঝতে পেরেছো মনে হয় না? এবার নিচে শব্দগুলো এবার নিয়ে নাও। গুরুত্বপূর্ণ শব্দ এখানে সূচিপত্র, তারপরে কিংবদন্তি, কিংবদন্তি, তারপরে আর কি উড়না, হ্যাঁ উষাও দেখো আছে নাকি এখানে, উষাও তোমার আছে,
রস্য দীর্ঘ দুটোই সঠিক। যেমন আমরা এখন উষাকে রস্যকার দিই, মসি মানে কলম, বস্তুবাচক শব্দে রস্যিকার হয়, মনে আছে? আমরা পরে দেখবো এটা আবার, সেটা অবশ্য তদ্ভব শব্দে। তাহলে বাংলা বানানের তৎসম শব্দের প্রথম নিয়মটা আমরা কিন্তু কমপ্লিট করলাম। এই শব্দগুলো ডিকশনারিতে এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো একটু মনে রাখবে। লহরী মানে ঢেউ, এটা সমার্থক শব্দের জন্য আবার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সরণী মানে রাস্তা। এই ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে, ধূলির ক্ষেত্রে কিন্তু রস্যিকার কে ধরা হয়েছে, ধূক দীর্ঘকারকে নয়, আর সূচির ক্ষেত্রেও কিন্তু দীর্ঘকারকে নয়, ওরা কিন্তু দীর্ঘকার থাকবে। যেখানে যেখানে তোমার আই কন্টাক্ট করতে হবে আমি সেখানে সেখানে এই করে দিলাম, ঠিক আছে? এগোও তাহলে। রেফ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব বা দুইবার ব্যবহৃত হবে না। বাক্যটা উদাহরণের মাধ্যমে দেখো, স্পষ্ট করি। সূর্য, অন্তস্থ জয় কি আছে? রেফ। আবার অন্তস্থ জয়ের সাথে কি যুক্ত হয়েছে? জফলা। এইটা হবে না, কথা বুঝছো? যেমন কার্য, এতে আর জফলা হবে না। কার্তিক, এতে আর ত হতে পারবে না। মূর্ছা, এতে আর ছ হতে পারবে না। কথাটা বুঝতে পেরেছো? এবার দেখো, তবে উদ্ধৃতি, এই উদ্ধৃতি শব্দে সন্ধি বিচ্ছেদ করতে পারবা? প্লাস ঋত, হ্যাঁ প্লাস বলো। উদ প্লাস ঋত, উদ প্লাস ঋত, ঋত বানান কি? উদ প্লাস হতি হবে সম্ভবত। না, রি, রি বানান কি সেটা বলো। স্যার এটা হয় না স্যার, হয় রি। গুড। কি নাম তোমার? বান্না স্যার। হ্যাঁ, এটা হলো রীতি হবে। জি স্যার। ঋত হলে উদ্ধৃত হতো, হ্যাঁ, জি স্যার। আর রীতি হচ্ছে উদ্ধৃতি। সুন্দর বলেছো। আমি বলেছিলাম পদ্ধতি, তুমি যেটা বলেছো ওটা পদ্য ঘতি, পদ্ধতি। যদি ধয় রি হয় তাহলে বুঝতে হবে ওখানে হ হবে না, ওখানে ই হবে না, হয়ের সাথে রি থাকবে। অর্থাৎ হটা ধতে পরিণত হয়, আর হয়ের সাথে রি দিলে সেটা রি কারে পরিণত হয়, ঠিক আছে? এই যে ব্যঞ্জন সন্ধির নিয়ম ছিল। তাহলে এবার উদ্ধৃতির ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু খেয়াল করো, মর্ত শব্দে কি দুইটা ব্যঞ্জন হয়েছে? একই, একটা ত একটা জ, কিন্তু খেয়াল করছো? জি স্যার। সুতরাং এই শব্দে কিন্তু জ ফলা আছে। আমি যা বলছি তা এখানে ব্যাখ্যা লিখে দেওয়া আছে। এরূপ অর্ঘ্য, শ্রদ্ধার্ঘ্য শব্দ কিন্তু লাগবে, গুরুত্বপূর্ণ। ওই অর্ঘ্য শব্দের জ ফলা আছে। এই অর্ঘ্য মানে কি? আর রেফ জফলা বাদ দিলে কি হবে সেটা কি বলতে পারবা? যদি জফলা না দিই তাহলে কি হবে দেখি। বাংলার কি আছে? পূজা অর্থ হবে না। এইটা পূজা অর্থে, যেটাই জফলা। আর এটা তোমরা কি জানো সরকারি চাকরি যে একটা ভাতা ছিল, মহার্ঘ ভাতা, সেটা এখন আর নাই। বরের হাট মহার্ঘ, এই কথাটা শুনেছ? অপরিচিত এক গল্পে আছে আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে। এই অর্ঘ মানে মূল্য, এই অর্ঘ মানে মূল্য। অর্থাৎ শব্দ সঠিক আছে কিন্তু দুইটাই, কিন্তু খালি ওইভাবে হবে না, কথা বলছো? ওভাবেও একটা সঠিক হতে পারে। এবার মর্তভূমি শব্দ তাহলে বানান কি হবে? জফলা হবে, ওই যে মর্তভূমি ওখানে আছে। আচ্ছা, দৈর্ঘ্য বানান কি হবে বলো? এবার কেউ কি বলতে পারবে এই জফলাটা কি জন্য এসেছে? বলতে পারবে? বাংলার কে আছো? দীর্ঘ যোগ
জ, এই জ ফলাটা যে যুক্ত হয়েছে আর ওই যে দিটা দই হয়েছে, একে বৃদ্ধি বলা হয়। প্রকৃতি প্রত্যয় যখন পড়বো একে বলা হবে তখন বৃদ্ধি, আর ওই যে জ ফলা এই জন্য যুক্ত হয়েছে ওর সাথে। খেয়াল করছো? এটা হচ্ছে প্রত্যয় থেকে এসেছে, আর এইগুলো কিন্তু প্রত্যয় থেকে না, এমনিতেই এটা তৈরি হচ্ছে শব্দ, মূল শব্দ এটা। তাহলে এই অর্ঘ, মর্ত, তারপরে দীর্ঘ, এগুলো দিয়ে যদি জিজ্ঞেস করা হয় কোনটি প্রত্যয় সাধিত শব্দ, তুমি চিনতে পারবে না কোনটা? দেখো তো, স্যার প্রত্যয়টা তোমাকে যদি এই শ্রদ্ধার্ঘ, অর্ঘ আর মর্ত এবং দৈর্ঘ্য দিয়ে বলা হয় কোনটি প্রত্যয় সাধিত শব্দ, তুমি তখন কি দৈর্ঘ্যকে ধরতে পারবে না? কারণ মূল শব্দ ওখানে দীর্ঘ, সেখানে কিন্তু জ ফলা নাই, তাই না? আর জ ফলা যুক্ত হওয়ার যোগ হয়েছে বিধায় জ প্রত্যয়, এই জন্য ওটা দৈর্ঘ্য হয়েছে। আচ্ছা, আমার মনে হয় এই রেপ ফলা যুক্ত ব্যঞ্জন দিতে হবে না, এটা নিয়ম আকারেও প্রশ্ন হতে পারবে, নিয়ম থেকেই, এই নিয়ম থেকেই সেটা প্রশ্ন হবে যে রেপ ফলা যুক্ত ব্যঞ্জন দুইবার হবে না, সেটা দ্বিত্ব হয় না, এটা মনে রাখতে হবে। আমরা অলরেডি সন্ধি বিচ্ছেদ করেছিলাম, খেয়াল করো, ওই যে সন্ধি বিচ্ছেদ করার পর যোগ চিহ্নের পরে ক খ গ ঘ থাকলে যোগ চিহ্নের পূর্বের ম স্থানে অনুস্বার লেখা যাবে, মনে আছে? ওখানে যে কণ্ঠবর্গীয়, এই পাশে যদি বর্গীয় ব্যঞ্জন থাকে ওই পাশে ক খ থাকলে তাহলে সেই মটা অনুস্বারে পরিণত হয়। অহম যোগকার, অহংকার, ওইদিকে পড়েছিলাম। এবং বর্গীয় ব এবং অন্তস্থ ব নিয়েও সমস্যা তুলে কথা বলেছিলাম যে বারণ যোগ বার, এবার কিন্তু বারংবার করতে পারছি না, তাহলে এটা বর্গীয় ব না হয়ে তোমার এই বারংবার করতে পারছি না আমরা, অন্তস্থ বই হচ্ছে, তারপরে অন্তস্থ বকে আমরা বিলীন করতে পারছি না। দেখো তো এই কথাগুলো মনে আছে কিনা? ভুলে গেছো? বলে স্যার এই তো খালি বাংলা পড়ি না, আপনি তো খালি বাংলা পড়ান বিদায় মনে থাকে। আমাদের তো অনেক কিছু করতে হয়, সব থাকে না মনে। আমি কি চাচ্ছি, হ্যাঁ বলো। স্যার একবার পড়ছি তো, কয়েকবার পড়লে হয়ে যাবে না। কিন্তু কয়েকবারের ব্যাপারেও আমি একটা বিষয় তোমাদের ভিতরে দিতে চাচ্ছি, তোমরা সেটা বুঝতে পেরেছো না? কোলাবোরেশন করা, যে আমি যখন একটা পড়বো আরেকটার কি সম্পর্ক এর সাথে আছে, রিলেশনটা আমি যেন ধরতে পারি, বুঝছো? তুমি যখন বাক্যতত্ত্ব পড়বে যে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল, জটিল, যৌগিক, তখন সাথে সাথেই তোমার ইংরেজি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেন মাথায় চলে আসে। এবং আরেকটা ইংরেজি টপিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাটা কি কোশ্চেন আসেই বিসিএস এ, সেটা হচ্ছে ক্লজ, সেটাও যেন মাথায় চলে আসে যে ওই সরল, জটিল, যৌগিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট এবং প্রিন্সিপাল, এই 3টে জিনিস একই, কোনো বিভাজন কিচ্ছু নাই এর ভিতরে। তুমি সম্পর্কটা যখনই ধরতে পারবা, দেখবা পড়ে আনন্দ পাচ্ছ, এক জায়গায় বসে 3 জনে জানা হয়ে গেলে কোনো সমস্যা নেই। এখানেও তুমি সেই সম্পর্ক ধরতে পেরেছো, আশা করি ধরার চেষ্টা করবে। এখন দেখো অহংকার, ও এখানে তো ওই উদাহরণ দেওয়া আছে এবং যা যা বললাম তা লেখা আছে, অনুস্বার হয়, অহংকার শব্দ দিয়ে এসেছে, এভাবে এই একদম ক্লাস 1 এর বাচ্চাদের মতন ছোট্ট করে লিখে দেওয়া সব ব্যাখ্যা। তবে সন্ধি করা না গেলে অনুস্বার লেখা যাবে না। সন্ধি যদি সন্ধি বিচ্ছেদ যেখানে করা যাবে না, যেমন দেখো এই যে অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, খেয়াল করেছো কোন নিয়ম এটা হয়েছে? শৃঙ্খলা। এবার কিন্তু অনুস্বার দিয়ে লিখলে এভাবেই লিখতে হবে। তার সংবাদের মধ্যে তো যোগ চিহ্নের পরে ক খ গ ঘ না, তাহলে সমযোগবাদ কেন হয়? না, সংবাদকে অনুস্বার কেন লিখ, সংযোগবাদ, ওটা ওই বটা হচ্ছে তোমার অন্তস্থ ব, আচ্ছা বুঝছো? এই কারণেই আমরা বলেছিলাম সংযোগবাদ, সংবিধান, সংবর্ধনা, এই বটা এবার বর্গীয় ব নয়, কথা বুঝছো? এবং বর্গীয় ব নয়, এটা কিভাবে বুঝলাম? বলছি যে স্যার ওই সংবাদ তো লেখা যাচ্ছে না, সংবাদ তো আমি লিখতে পারছি না, আমি তো সংবিধান লিখতে পারছি না, আমি তো সম্বর্ধনা লিখতে পারছি না। গুরুত্বপূর্ণ, আমি ওই সংবর্ধনা, সংশোধন, সংবিধান, এই 3টে শব্দ 4টে শব্দ মার্কিং করেছিলাম, যেটা পরীক্ষায় আসবে।
বর্ধনা। আজকে তো ওটা ইসেও নিয়েছিলাম, তোমার এই যে দেখি কি শিখলাম, এটা এরকম, হ্যাঁ, সংযোগ বর্ধনা। এই ব কিন্তু বর্গীয় ব নয়, অন্তস্থ ব। অর্থাৎ দেখো শেষের কথা কি, উপযুক্ত করে লিখলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ অনুসারটা হতে পারে সন্ধির ক্ষেত্রে যেখানে বিচ্ছেদ করা যাচ্ছে, কিন্তু আমি জানলাম না সন্ধি বিচ্ছেদ করা যাচ্ছে না নাকি, অযথাই অনুসারটা নিয়ে ভুল করে লাভ আছে? সব জায়গায় আমরা প দিয়ে লিখবো। এই হচ্ছে আমি নিজের আর কি শেষ পর্যন্ত যে ওষুধটা, যাতে কোনো বিপদ না ঘটে কারো, তাই দিলাম আর কি। ইন প্রত্যয়, এটি প্রকৃতি প্রত্যয় থেকে এসেছে, এর ভিতরে তৎসম শব্দের সাথে মানে যুক্ত, তাই এর ভিতরে আমি দিয়েছি, কিন্তু এর বাইরেও প্রকৃতি প্রত্যয়জাত বানানের কথা অনেক আছে, কথা বুঝছো? ইন প্রত্যয়ান্ত ইকারান্ত শব্দের পরে আরেকটি শব্দ যুক্ত হলে, সমাসবদ্ধ হলে বা সমাসবদ্ধ হলে, খেয়াল করো, তার মানে সমাসবদ্ধ শব্দ একসাথে লিখতে হয়, এই কথাটা আমরা আবারও এখানে পাচ্ছি। তোমাদের কি কথা আগে বলেছি? প্রাণীর বিদ্যা, এটা প্রাণীবিদ্যা সমাসবদ্ধ হয়েছে, কিন্তু কিন্তু দেখো শব্দটি প্রত্যয় যোগে না, দুটি ভিন্ন শব্দ, দুটি ইন প্রত্যয়। এই যে ইন, প্রাণীন শব্দটি হচ্ছে মূলত প্রাণীন, এটা মূর্ধন্য ন হবে, এটা আমার নেওয়া ঠিক হয়নি, কিন্তু নটা বাদ যায়, আমরা বলি প্রাণী। শব্দটি তৈরি হয়েছে প্রাণ যোগ ইন প্রত্যয়ে। এখন এই ইন প্রত্যয় শব্দের শেষে, তা তুমি ইন প্রত্যয় যদি মনে রাখতে পারো, ইন কারান্ত তো মনে রাখবা, কারান্ত বুঝো, অন্তে দীর্ঘিকার, অন্তে মানে শেষে, তাই দীর্ঘিকারান্ত বলা হচ্ছে। দেখো তো কথাটা স্পষ্ট কিনা? দীর্ঘিকারান্ত শব্দের পরে অন্য আরেকটি শব্দ যুক্ত হলে বা সমাসবদ্ধ হলে পূর্বের দীর্ঘিকার রস্বীকারে পরিণত হয়। প্রাণী, বিদ্যা, এই যে প্রাণী রস্বীকার হয়েছে। কালী, দাস, কালিদাস। মন্ত্রীতে দীর্ঘিকার, সভা হয়ে মন্ত্রিসভা। গুণীতে দীর্ঘিকার, জন যুক্ত হয়ে গুণীজন। তাহলে মন্ত্রিসভা গুণীজন কোন বানানে সঠিক হবে? বানান গুচ্ছে থাকতে পারবো না, পাল্টে যাই, নিয়ম একই। এবার শুধু কি থাকছে? ত প্রত্যয় বা তা প্রত্যয়। এই প্রত্যয় যুক্ত হলে পূর্বের দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়। একাকী যোগ ত প্রত্যয়, একাকিত্ব। প্রতিযোগী যোগ তা, প্রতিযোগিতা। ঠিক আছে, এখানে ত হবে না, এটা একটু ভুল হচ্ছে আর কি, এটা ওই তাটার আকারটাতে কেন কপি হয় নাই বুঝলাম না, বুঝে নিতে পারবে তোমরা না, কপি করার পরে তাই আকার দিয়ে দিও। প্রতিদ্বন্দ্বিতা। তাহলে আমরা এই যে তৎসম শব্দের বানানের কিন্তু 6টা নিয়ম এখানে পড়ে ফেললাম। তৎসম শব্দের বানান তোমাদের এর ভিতরে আমাদের তৎসম শব্দের বানান শেষ হয়। আমরা ধরো আজকে একটু অন্যদিকে কথা বলবো, আগামী দিনে আমরা তদ্ভব শব্দ এবং নাট্যবিধান, সত্যবিধান এবং প্রকৃতি প্রত্যয়ের যে জায়গাগুলো এখানে পড়বো, আমরা এর মাধ্যমে মোটামুটি প্রকৃতি প্রত্যয়কে শেষ করে দেবো এই বানানের এই জায়গাতে। আর ওভারঅল প্রকৃতি প্রত্যয়ের উপরে একটা মৌলিক আলোচনা করার চেষ্টা করা হবে ওখানে, যাতে তুমি প্রাতিপদিক, ধাতু, হ্যাঁ, তারপরে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বা কৃদন্ত শব্দ, তদ্ধিতান্ত শব্দ, এগুলো তুমি বুঝতে পারো, সেই চেষ্টাটা সেখানে করা হবে। এবং গুণ বৃদ্ধি তুমি যাতে বুঝতে পারো, বুঝছো? আর প্রকৃতি প্রত্যয়ের যে বিরাট অধ্যায়, সেটা আমি তোমাদের ওখানে পড়ানোর সুযোগ নাই। ওখানে শুধু এটুকু বলে দেওয়া যাবে যে একটু খেয়াল করবে শব্দটি প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, এটা হচ্ছে ইংরেজি সাফিক্স প্রেফিক্সের মতো। হচ্ছে তোমার প্রেফিক্স, প্রকৃতি প্রত্যয় হচ্ছে সাফিক্স। ভিন্ন ভিন্ন সাফিক্স যুক্ত হয়ে যেমন ভিন্ন ভিন্ন পদ গঠিত হয়, তোমার ওখানে পার্ট সাফিক্স ভিন্ন হয়ে যায়। প্রকৃতি প্রত্যয়ও দেখো, তুমি যখন জ প্রত্যয় যুক্ত করেছিলে, এই ধরো দরিদ্রের সাথে জ প্রত্যয় যুক্ত যখন দারিদ্র,
তখন ওটা কিন্তু নাউন হয়ে যায়, বিশেষ্য পদ হয়ে যায়। ঠিক ওদিকে যেমন পুয়ারকে আবার পোভার্টি করে নাও, এইরকম একটা বিষয়, একটা কম্বিনেশন এই দুই দিকেই আছে, কিন্তু আমাদের শুধু চরিত্রগত পার্থক্যগুলো ওখানে দেখতে হবে। এই তাহলে আমরা এটা শেষ করে আমি যে কাজটি করেছিলাম তোমাদের জন্য, আমি একটা চেষ্টা করেছি যে ওখানে অনেক সাহিত্যিকদের নাম লেখা হয়ে গেছে, কথা বুঝছো? সেটা যে কোথায় আছে এর ভিতরে নাকি আধুনিক যুগের সাহিত্যিক, হ্যাঁ এটা ওয়ার্ড ফাইলে ওইদিকে নিয়ে নি। আমি এখান থেকে তোমাদের প্রথম 10 জনকে আজকে পড়া দিয়ে দিই, তোমরা এদের সম্পর্কে জানতে থাকো। আমি সাহিত্যের যে ক্লাস শুরু করব সেটা আমি প্রাচীন যুগ থেকে শুরু করব, কথা বুঝছো? প্রাচীন যুগ থেকে শুরু করে তোমাদের মধ্যযুগের যে পর্যায় সেটা দেখিয়ে আমি এই জায়গায় প্রবেশ করব। কিন্তু এর ভিতরে তোমরা 4-5 বিহারীলাল চক্রবর্তী, এই যে 10 জন হয়েছে নাকি দেখো তো, 10 জনই মনে হয়। রামরাম বসু, উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 4 আর 4 8 10, হ্যাঁ বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী মানে হচ্ছে কত 1835, হ্যাঁ 1835 পর্যন্ত। দীনবন্ধু মিত্র 31, 1835। আমরা বঙ্কিমের আগ মুহূর্ত পর্যন্ত এই 10 জনকে পড়বো। এই 10 জনের ভিতরে গুরুত্বপূর্ণ তো মোটামুটি যে পরীক্ষা আসবে সে, কথা বুঝছো? জি স্যার। স্যার 10 জনের নাম পিডিএফ দিয়ে দিন। এই 10 জনের নাম একটু লিখে নাও, স্ক্রিনশট। আমি স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার। স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। হ্যাঁ এই 10 জনের নাম তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এই 10 জন সম্পর্কে পড়বো। এদের যার যে রচনা আছে এর ভিতরে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ রচনাগুলো কিছু আছে, কোনটা থেকে কোনটা এসেছেন সেটি। তারপর প্যারীচাঁদ মিত্র গেল, গুপ্ত দুর্যুগ সন্ধিক্ষণের কবি, তাকে যে অভিধায় অভিহিত করা হয়। রাজা রামমোহন রায়ের কিছু লেখা আছে ব্যাকরণ বিষয়ক। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রথম বাংলা গদ্যের সূচনা লগ্নে কিছু লিখেছেন। উইলিয়াম ক্যারির অবদান, বেশ কিছু লেখাবলী বাংলাকে প্রতিষ্ঠা করে আর কি কোথায় বলো তো, ফোর্ট উইলিয়াম কলেজে, সেখানে কিছু লেখা আছে। রামরাম বসু ওই শুরুর দিকের লেখা একেবারে। তাহলে আমরা রামরাম বসু থেকে শুরু করে বিহারীলাল চক্রবর্তী পর্যন্ত এই 10 জনকে তোমরা পড়বে। এর ভিতরে আর ঢোকার মতন কোনো ব্যক্তি নাই, এবং অনেক দূর পর্যন্ত আমি এই যে নামগুলো নিয়েছি সব নাম কিন্তু এদের কার পরে কে এসেছে এবং কি ধরনের চিন্তা চেতনা থেকে সাহিত্য তৈরি হওয়ার কথা, কোন জায়গায় রিলেশন আছে, তো সেটা নির্বাচন করেই নিয়েছি নামগুলো। তোমরা এই 10 জনকে পড়বে খুব ভালো করে। 10 জনের সাহিত্য কর্ম, এবং একটু চেষ্টা করবে যে ওই সাহিত্যটা প্রকাশ সালটা কখন, বুঝতে পারছো? এদের মনে না রাখতে পারলেও অন্তত এখান থেকে বিদ্যাসাগর এবং মাইকেল, বুঝতে পারছো? বিদ্যাসাগর, মাইকেল, দীনবন্ধু, এই 3 জনের কিছু সাহিত্য আছে যাদের প্রকাশ সাল তোমার মনে রাখতে হবে। যেমন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক তোমাকে জিজ্ঞেস করতেই পারে কত সালে এটা প্রকাশিত হয়েছে, কোথা থেকে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এবং নীল বিদ্রোহ কোন সময়ের ঘটনাকে নিয়ে লেখা সেটা, তাই না? ঘটনা একই সাথে। আচ্ছা, তাহলে সেই জায়গাগুলো লাগবে। এই 10 জনের কথা সেখানে থাকলো। আর আমি আগামী ক্লাসে বাংলা ব্যাকরণ শেষ করব। বাংলা ব্যাকরণের কোনটা বানান শেষ করে আমরা নত্যবিধান, সত্যবিধান এটা করে প্রকৃতি প্রত্যয় বেরোবো। এইটা কমপ্লিট করার পরে এই 5টা অধ্যায় এখানে যা যা আছে, এরপরে আমরা সমাসের অধ্যায়ে যাব। সমাস হয়তো যদি তোমরা বুঝে ফেলো ধরনটা, তাহলে এই পিডিএফ ফাইল দিয়েই তোমাদের দিয়ে দেওয়া যাবে। আমি যদি তোমাদের সমাস পড়ানোর সময় মোটা দাগে 6টা প্রকারভেদ করিয়ে দিই, তাহলে ভিতরে ঢুকে ওই তৎপুরুষ সমাসের 6টা 7টা 9টা তৎপুরুষ, বহুব্রীর 9টা, এগুলো তো মনে হয় পড়ানোর দরকার থাকবে না। সেটা বোঝা যাবে তোমাদের ইসের উপরে, ধারণার উপরে, যে ধরতে পারছো কিনা। খুব অল্প সময় সেটা চেষ্টা করা যাবে, দেখি। তাহলে এটা যাওয়ার পরে আর ব্যাকরণের কি জায়গা থাকছে? বাক্যতত্ত্বের একটা জায়গা থাকছে, ব্যাকরণের কালের একটা জায়গা থাকছে।
হ্যাঁ, তারপরে শব্দের আমরা উৎস অনুসারে পড়েছি, একটা বিরাট একটা পার্ট শব্দ, সেখানে তোমার স্ত্রীবাচক, পুরুষবাচক, তারপর সমার্থক, বিপরীতার্থক, হ্যাঁ, তারপরে সমার্থক বিপরীতার্থক গেল, এরপর আছে কি ওই যে বচন বিষয়ক, ওখানে যে শব্দগুলো আসবে, তিরুক্ত আসবে, অনেকগুলো চলে আসবে এক ক্লাসের ভিতরে। হ্যাঁ, বিরাট একটা পিডিএফ ফাইল হবে, খালি পড়তে থাকবা সেখানে। আর সমার্থক শব্দের জায়গাটা হচ্ছে আসলে যে যত পড়ে বাড়াতে পারো। তোমরা একটা কাজ করো, সমার্থক শব্দেরও কিছু জায়গা নিয়ে নাও, ওখানে তো আমি তোমাদের কিছু কিন্তু বোঝানোর কিন্তু কোনো সুযোগ নাই। ব্যাকরণিক গঠনে যে শব্দ আছে, রুঢ়ি শব্দ, জগরুর শব্দ যেগুলো, ওইগুলো আমি তোমাদের একটু বোঝাবো, তাই না? অন্যদের এদিকে তৎসম, অর্ধ তৎসম, এগুলো তো বুঝিয়েছিলাম, ইতিমধ্যে একবার বোঝানো হয়েছে। ওখানে শুধু আমরা নামগুলোই নেব। তাহলে কিন্তু কাজ হচ্ছে কি, সমার্থক শব্দের তোমার বাড়াতে হবে, তোমার সম্ভার বাড়াতে হবে নিজের। তাহলে তোমরা সাথে সাথে আরেকটা পড়াও নিয়ে নাও, সেটা হচ্ছে সমার্থক শব্দের সৌমিত্র শেখর স্যারের যে বই আছে, তোমরা প্রথম 2-3টা স্বরধ্বনি পড়ো, 4টা পড়ো, অ আ রস্বই দীর্ঘ। কথা বলছো কিনা? স্যার এখনো বইটাই তো পাইলাম না। কেন বই পাবো না কেন? সৌমিত্র শেখের নতুন বইটা তো এখন আসেনি স্যার বাজার। ওরে নতুন বই তো, নতুন কিছু নাই তো, সব বই একই, খালি কিচ্ছু না, খালি প্রশ্নটা সংযোজন হবে ওর সাথে, হয়তো পূর্বে যে পরীক্ষা হয়েছে। কথা হচ্ছে তোমার এই বেস যেটা এখানে, ওই ইসের মৌলিক অংশ যেটা বইয়ের, তা কখনো চেঞ্জ হয় না। তোমরা তো ভাবো যে কি জানো। স্যার আমি নতুনটা পাই নাই, জানুয়ারির 2021 এডিশনটা নিয়েছি। হ্যাঁ, যেটা লাস্ট তুমি কিনতে যাবা, লাস্ট এডিশন যেটা, সেটা নিয়ে আসবা। একটু খোঁজ নেবা যে এর পরের এডিশনটা কবে বেরোতে পারে। ওরা হয়তো বলতে পারবে যে আরো 2 মাস পরে। তা 2 মাসের ভিতরে তোমার ওই বই পড়া হয়ে যেতে পারে। স্যার জানুয়ারিতে কোনো বই বের হবে না, ফেব্রুয়ারিতে হবে। আমি একটাই কথা বলছি। তুমি শোনো, তুমি বইটা ঘন ঘন চেঞ্জও করবে না কিন্তু। আমরা দেখছো স্কুলে থাকতে দেখতাম, ওরে বাবা স্যার এসে এমনি ক্লাসে বলতে, ওই পেজের এত নম্বরে ওই অঙ্কটা কর, দেখে এই অঙ্ক আছে। হ্যাঁ, ভাবতাম আরে বাবা স্যার দেয় সেই স্যার, সব বইটির মুখস্থ দেখছিস। ঘটনাটা কি কত? ওই একখান বই এত বছর ধরে স্যার পড়াচ্ছে, ও এমনি মুখস্থ হয়ে যায়। স্যার তাহলে আমরা সমার্থক শব্দ কয়টা বলবো? 4টা। 4টা বর্ণ নিয়ে যে শব্দগুলো ওখানে ধরো, প্রথমে অ দিয়ে অগ্নি দেওয়া আছে, এবার তুমি অগ্নি সমার্থক শব্দগুলো ওখানে যা আছে মুছে ফেলো। তাহলে প্রথম 4টা থাকছে, অ আ রস্বই দীর্ঘ। একটু মনে করে দেবে শেষ বেলায় পড়া দেওয়ার কথাটা, যে স্যার এইগুলো। হ্যাঁ, এই তাহলে পড়ার গতিটা একটু বাড়বে আশা করা যায়। আর প্রিলিতে টেকার জন্য তুমি গুরুত্ব দেবে বাংলা, ইংলিশ আর ম্যাথমেটিক্স এর উপরে। অন্য যে জায়গাগুলো তোমার, সেখানে আনসারটেইন থাকবে, আর গুরুত্ব দেবে বাংলা স্বাধীনতা, সংবিধানের উপরে। অন্য সব জায়গায় একেবারে আনসারটেইন তোমার কাছে। কি আসবে না আসবে কোত্থেকে, কোনো কিছুর কোনো সীমা নাই। এই কয়টা থেকে কোশ্চেন যা আসবে তাতে তোমার 110 পর্যন্ত নিশ্চিত এসে যায়। প্রিলিতে টেকার জন্য 110 লাগে না সবসময়। তাহলে যদি এই পর্যন্ত হয়, আমরা মনে হয় আজকে আমাদের পাঠ চুকাতে পারি নাকি? তোমাদের যদি কারোর কোনো কথা না থাকে, বা যে রাত হয়েছে আর যদি কথা না বাড়াও, আজকে সমস্যা আরো বেশি তোমাদের সামনে আসুক। পড়া সংক্রান্ত বলছি আর কি, কথা বুঝছো? পড়া সংক্রান্ত বলে স্যার কয় কি শেষ হলে বদ্ধ দিয়ে দিতে চাই নাকি? তাহলে স্যার তাহলে আমার লিভ নেই। হ্যাঁ, লিভ নাও তোমরা। নওশাদ ভাই কি আছেন না কে আছেন? স্যার হ্যাঁ, আপনাকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা স্যার। হ্যাঁ, কি বলো? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। সংক্রান্তি জানো তো কি, বলো তো? সমাপ্তি। সংক্রান্তি মানে হচ্ছে 2 মাসের সংযোগ। 2 মাসের সংযোগকে সংক্রান্তি বলা হয়। পৌষ শেষ হচ্ছে আর মাঘ শুরু হচ্ছে, এই যে ক্ষণটা না, সংক্রান্তি হচ্ছে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি না? ঠিক আছে, তাহলে লিভ নাও। সকলের জন্য শুভকামনা থাকলো। জি স্যার, আপনার জন্য স্যার আবার শুভেচ্ছা রইল স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার শুভরাত্রি। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আগামীকাল পরীক্ষা আছে।